এই সাউন্ড থাকবে কেমন করে? সাউন্ড বন্ধ করে রাখছি তো। সাউন্ড নাই করে পোলাপাইন পাগল হয়ে গেল। আজকে তো লেকচার এক তো দুইবার করে ক্লাস করছেন, আর কত ক্লাস করবেন? এক নম্বর এক নম্বর অঙ্ক আপনারা পারেন, করে দেওয়ার দরকার নাই। 2 নম্বর পারেন, 3 নম্বর পারেন, 2 1 2 3 পারেন, 4 পারেন, 5 পারেন, 6 পারেন, 7 পারেন, 8 9 10 11। এই সবই তো পারেন। শেষ ক্লাস শেষ। স্যার এসে ক্লাসের অঙ্ক করানো বাদ দিয়ে বলে ক্লাস শেষ। এতগুলো ট্যাগাইছে কি? এখন কি কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার হইছে? সবাই, আমি আরো 2 মিনিট পরে ক্লাস শুরু করব। সবাই লেকচার শিট নিয়ে বসেন। লেকচার শিট থেকে আমি নাম্বার দিয়ে দিয়ে ক্লাস নেব। লেকচার শিটের নাম্বার বলবো আর ক্লাস নেব। নিউ ব্যাচ আছে। আমিও নতুন টিচার। আরে তোমরা নিউ ব্যাচ, আমি নতুন টিচার। টিচারও নতুন। আরে কোনদিন দেখছো এই সার্ভে? তাহলে আজকে তোমাদের কাছে নতুন টিচার। আমার নাম কনফিডেন্স। আমার নাম কি? আমার নাম কনফিডেন্স। কনফিডেন্স ম্যাথ। আমার নাম হচ্ছে কনফিডেন্স ম্যাথ। হ্যাঁ, আমার নাম হচ্ছে কনফিডেন্স ম্যাথ। আমিও কিছুই পারি না। আপনারা যেমন ইকুয়ালিটি কিছুই পারেন না, আমিও পারি না। এই এটা একটু উপরে তুলে দাও। এটা আমাদের এটা থেকে তো হ্যাঁ। আপনাদের নাম 41তম লিখিত না, আপনাদের নাম হচ্ছে 41তম লিখিত নতুন ব্যাচ। কি নামটা ভুল টুল বলেন? স্যার 5 মিনিট সময় দিছি আপনাদেরকে জয়েন করার জন্য। এখন আমরা ক্লাস শুরু করব। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি প্রথমে, যেহেতু আমাদের অসমতা ক্লাস, এই ক্লাসটা বেসিক্যালি দুইটা জিনিস। অসমতা ক্লাসটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে, সাধারণত ফার্স্ট ক্লাসটা একটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো। এখানে পুরো সিলেবাসটা বোঝানো হয়, কি কি বই টই পড়তে হবে সেগুলো ডিটেলস বলা হয়, এগুলো সবকিছু বলা হয়। ঠিক আছে? তো আমি ক্লাসের শুরুতে আগে অসমতাটা আপনাদেরকে ভালো করে শেখাই নেই। শেখানোর পর দেখবেন আমাদের হাতে সময় থাকবে। তো তারপরে যদি কেউ ধরেন জেনে থাকে সিলেবাস সম্পর্কে, বই সম্পর্কে, তারা ক্লাস থেকে চলে যাবে। যাদের প্রয়োজন যে হ্যাঁ আমি কোর্সটা সম্পর্কে ডিটেলস জানতে চাই, লিখিত কোর্স সম্পর্কে, ম্যাথ সম্পর্কে, আমি বই কি পড়তে হবে সেটা জানতে চাই, এই ধরনের ডিটেলস যাদের প্রয়োজন আছে, তারা ক্লাসের শেষে, মানে অসমতা যখন আমার পড়ানো শেষ হবে, তারপরে আমরা এগুলো আলোচনা করব। ক্লাসের শুরুতে আলোচনা করব না, যেহেতু এগুলো আলোচনা এর আগে অনেকবার হয়েছে, অনেকেই বিরক্ত হতে পারে। ঠিক আছে? তো আমি আগে ক্লাসটা নিয়ে নেই, ক্লাসটা শেষ করে আমি আপনাদেরকে কি কি পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, কি কিভাবে প্রিপারেশন নিতে হবে, এগুলো সব কিছু ডিটেলসে বলে দিব। এগুলো প্রশ্ন করার প্রয়োজন নেই, যেহেতু আপনারা নতুন, আমি অবশ্যই আপনাদেরকে এগুলো বলে দিব, টেনশন করার কিছু নেই। আসেন আগে আমরা অসমতাটা ভালো করে শিখে নিই। ঠিক আছে? আমাদের হচ্ছে আজকে লেকচার 1, টপিকস এর নাম হচ্ছে অসমতা। ঠিক আছে? তো অসমতা মানে আসলে কি? অসমতা মানে হচ্ছে সমতা নয়, মানে সমান নয়।
তার মানে এই অঙ্কে সমতা চিহ্নটা আসবে না, এখানে আসবে হচ্ছে গ্রেটার দেন আর লেস দেন, এই দুইটা চিহ্ন আসবে। ঠিক আছে, আর যদি সমতা চিহ্ন আসেও সেটা এর সাথে আসবে গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন, ইকুয়াল। তার মানে সমান অথবা বড়, সমান অথবা ছোট। আর এটা হচ্ছে গ্রেটার দেন বড়, এটা হচ্ছে লেস দেন ছোট। তো অঙ্কে আমাদের এই মানগুলো বুঝতে হলে, আমাদের অসমতা বুঝতে হলে সবার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে। আমাকে 15টা মিনিট সময় দেন, আমি আপনাদেরকে অসমতার বেসিক, অসমতার অ্যানসার, মানে অসমতার যেটা সবথেকে বেশি প্রবলেম, অ্যানসার লেখার প্যাটার্ন, অসমতার অ্যানসার লেখার প্যাটার্ন, আমি আপনাদেরকে এগুলো আগে বেসিক গুলো শিখাই নিই। তারপরে অঙ্ক যখন আমি করাবো দেখবেন আপনাদের অ্যানসারের প্যাটার্ন জানা থাকার কারণে অঙ্কটা অনেক সহজ মনে হচ্ছে। ঠিক আছে, 15টা মিনিট একটু সময় দেন। আচ্ছা, তাহলে এই অসমতার এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখা এটা হচ্ছে 0। এই 0 থেকে বড়, আমরা জানি 0 থেকে বড় হলে তাকে বলা হয় ধনাত্মক। তো বড় মানে হচ্ছে কোন একটা মান থেকে ডান দিকে যেতে হবে, আর ছোট মানে হচ্ছে বাম দিকে যেতে হবে। তো বাম দিকে যেতে যেতে সব থেকে ছোট মানটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর সব থেকে বড় মানটা হচ্ছে প্লাস ইনফিনিটি, সব থেকে বড় মান। তার মানে এক্স এর সমাধানটা এই মাইনাস ইনফিনিটির থেকে বড় হবে কিন্তু প্লাস ইনফিনিটির থেকে ছোট হবে। তার মানে সমাধানটা, এক্স এর সমাধান অসমতার ক্ষেত্রে যদি আমরা সমাধানটাকে এক্স ধরি, এক্স এর মানটা হবে মাইনাস ইনফিনিটির থেকে বড় কিন্তু এই প্লাস ইনফিনিটির থেকে ছোট। কখনোই এক্স এর মান, অসমতার মান মাইনাস ইনফিনিটির সমান হবে না বা প্লাস ইনফিনিটির সমান হবে না, এটার থেকে বড় হবে, এটার থেকে ছোট হবে। ঠিক আছে, অসমতার সমাধান, এটা হচ্ছে অসমতার সমাধানের লিমিট। এখানে আমরা যেটা শিখলাম, কোন একটা সংখ্যা থেকে ডান দিকে গেলে মানগুলো বড় হয় আর বাম দিকে আসলে ছোট হয়। সে এখানে যদি আমরা সমাধান করতাম যে x is greater than 3, x এর মান 3 এর থেকে বড়, সে ধরেন এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 3, x এর মান এই 3 থেকে বড়। এই যে বড় যখন বলা হবে তখন এখান থেকে ডান দিকের মানগুলো আমরা নিব। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, আবার এভাবেও বলতে পারি যে 3 তার থেকে বড় মানগুলো হচ্ছে x, আর x এর থেকে বড় মান হচ্ছে প্লাস ইনফিনিটি। আমি x গ্রেটার দেন 3 কে এভাবেও লিখতে পারি। কেন? কারণ আমি সংখ্যা রেখায় দেখতে পাচ্ছি 3 এর থেকে বড় মানে 3 এর থেকে বড় কোন পর্যন্ত? প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে এই যে 3 এর থেকে বড় হলে আমরা কোন দিকে গেলাম? ডান দিকে গেলাম। আবার যদি অ্যানসার প্যাটার্ন এরকম হয় যে x এর মান ধরেন -2 এর থেকে ছোট, x এর মান -2 এর থেকে ছোট, তো এটা -1, এটা -2, এটা হচ্ছে -2। এবার -2 এর থেকে ছোট, ছোট হলে কোন দিকে যাবে? বাম দিকে যাবে। দেখেন বাম দিকে যেতে যেতে সে মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত যাবে। তখন এই x এর মানটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এই x এর মানটাকে আমরা প্রকাশ করব মাইনাস ইনফিনিটি তার থেকে x বড়, এই যে মাইনাস ইনফিনিটি থেকে x এর মানগুলো বড় আর x এর থেকে -2 বড়। ঠিক আছে, মানে এই মানটুকু আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এই মানটুকু আমরা এইভাবে প্রকাশ করতে পারি, আবার এই মানটাকে আমরা এভাবেও বলতে পারি, এই মানটাকে আমরা এভাবেও বলতে পারি। আচ্ছা, এখন এই মানটাকে যদি আমি সমাধান সেট সেট আকারে প্রকাশ করি তাহলে কিভাবে লিখব? এটাকে যদি আমি সমাধান সেট আকারে প্রকাশ করি তাহলে কিভাবে লিখব? এই যে এপাশের মান আর এপাশের মান, এই দুইটা মান নিব, অর্থাৎ 3 আর প্লাস ইনফিনিটি, আর মাঝে যে x এর মানগুলো থাকবে এটার জন্য লিখব কমা। এবার এখানেও ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট। এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে যে স্যার এখানে সবসময় কি ফার্স্ট ব্র্যাকেট হয় না মাঝে মাঝে থার্ড ব্র্যাকেট হয়? তো যদি শুধু অসমতা চিহ্ন থাকে, যদি শুধু অসমতা চিহ্ন থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট। আর কোনোভাবে যদি ধরেন এখানে যদি অসমতার সাথে একটা সমান চিহ্ন থাকতো, অসমতার সাথে এভাবে সমান চিহ্ন থাকতো, তাহলে যেটা হতো এটা মাইনাস ইনফিনিটি
আর এই মানটা হচ্ছে -2। এবার মাইনাস ইনফিনিটির জায়গায় হতো ফার্স্ট ব্র্যাকেট, কারণ এখানে শুধু অসমতা চিহ্ন আছে। আর অসমতার সাথে যদি এরকম সমতা চিহ্ন থাকে সেখানে আসবে থার্ড ব্র্যাকেট। তাহলে শুধু অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, আর সমতা চিহ্ন যেখানে থাকবে তার জন্য থার্ড ব্র্যাকেট। সমতা চিহ্নের জন্য থার্ড ব্র্যাকেট। এই সমতা চিহ্নের জন্য আরেকটা পরিবর্তন হবে, যেহেতু x এর মান 2 এর সমান, এই যে 2 এর ভিতরের যে অংশটা আছে এই অংশটা এইভাবে পূরণ করে দিতে হবে। তাহলে দেখেন, শুধু অসমতা থাকলে ভিতরের অংশটা ফাঁকা থাকবে, আর যদি অসমতার সাথে সমতা থাকে তাহলে ওই মানের ভিতরের অংশটা পূর্ণ থাকবে। শুধু অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, আর অসমতার সাথে সমতা চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে? ওকে। আশা করি এই পর্যন্ত ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন। মান কিভাবে বসাবো, মান কিভাবে ধরবো, মান কিভাবে লিখবো, এগুলো আমি এখানে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখানে আমরা মান বসানো শিখলাম, মানটাকে লেখা শিখলাম। আচ্ছা, আবার এরকম হতে পারে মাঝে মাঝে আমাদের যেটা প্রবলেম হয়, অসমতাকে আমরা যে কারণে সবথেকে বেশি বাঘের মতো ভয় করি, সেটা কেন? অঙ্কের প্রথম লাইনে গ্রেটার দেন, অঙ্কের সেকেন্ড লাইনে গ্রেটার দেন, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, হঠাৎ করে থার্ড লাইনে এটা লেস দেন হয়ে গেছে। এখন কেন এটা গ্রেটার দেন থাকলো, কেন এখানে এসে লেস দেন হলো, এই যে চিহ্নটা কেন পরিবর্তন হলো, এই পরিবর্তনের কারণটা আমরা অনেকে জানি না, যার কারণে আমাদের প্রবলেম হয়। পরিবর্তনের কারণ দুইটা। প্রথম কারণ হচ্ছে, ধরেন এটা 10, এটা 8, তাহলে এটা বড়, এটা ছোট। তাহলে যে সংখ্যাটা বড় তার দিকে বড় দিকটা থাকবে, যে সংখ্যাটা ছোট তার দিকে ছোট দিক থাকবে। এবার যদি আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কেন? কারণ এখন এটা বড়, এটা ছোট। এই যে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে অথবা উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এটা একটা নিয়ম, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। আরেকটা নিয়ম হচ্ছে, ধরেন 10 বড় 8 ছোট, এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, আমরা জানি সব সংখ্যার নিচে 1 থাকে। এবার আমি যদি এখানে ব্যস্তকরণ করি, মানে হরলবের স্থানটাকে বিনিময় করি, এটাকে লিখলাম 1/10, এটাকে লিখলাম 1/8, তাহলে এটা বড় হয়ে গেল, চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। অসমতা চিহ্নের উভয় পাশের যে সংখ্যা তাদের হরলবের স্থান বিনিময় করলে চিহ্ন পরিবর্তন হয়। চিহ্ন পরিবর্তনের এই দুইটা কারণ, মাইনাস দ্বারা গুণ ভাগ আর হরলবের স্থান বিনিময়, এই দুইটা নিয়ম আপনাদের জানতে হবে। এগুলো প্রিলির পড়া, কিন্তু আমি কেন আলোচনা করছি, কারণ তাছাড়া অঙ্কের মাঝে মাঝে গিয়ে আপনারা প্রশ্ন করবেন বেশি, এটা কেন হলো, ওটা কেন হলো। অনেকেই তো কোচিং করেনি বা বেসিক জানে না, তাদের জন্য একটু আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যানসার লেখা। কি কিভাবে আমরা অ্যানসার লিখতে পারবো। তো অ্যানসার লেখার ট্রিকটা হচ্ছে সেট সমাধান, সেট এস সেকেন্ড ব্র্যাকেট x belongs to r such that, এটা সব সময় অ্যানসারের সাথে থাকবে। ঠিক আছে? s সমান সমান x belongs to r such that, সব সময় সব অ্যানসারে এটা আপনাকে লিখতে হবে, সব অ্যানসারে এইটুকু থাকবে। এখন এর পরে কি লিখবেন, কিভাবে লিখবেন, সেইটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কি কিভাবে থাকতে পারে। তো ধরেন আপনি একটা অঙ্ক সমাধান করছেন, অঙ্কের অ্যানসার পাইছেন এরকম, x is greater than -2, x is less than 5। আরেকটা অ্যানসার পাইছেন x is less than -2, x is greater than 5। মানে আমরা যখন অঙ্কগুলো করব তখন এই দুই টাইপের অ্যানসার পাবো, দুই টাইপের অ্যানসার পাবো। আচ্ছা, তো এইটা এখানে এরকম দুটো করে অ্যানসার আসবে কিছু কিছু অঙ্কে।
একটা অ্যান্সার আসলে তো ধরেন যদি শুধু এটা অ্যান্সার আসে তাহলে আপনি এখানে লিখে দিবেন x is greater than -2, এই যে অঙ্ক শেষ। এই যে এখানে এইটুকু লিখে দিয়েছেন, মানে অ্যান্সার লেখা শেষ। প্রবলেমটা হচ্ছে যখন দুইটা করে অ্যান্সার আসে, দুইটা করে অসমতায় অ্যান্সার আসে, তখন সেটাকে কি কি ভাবে প্রকাশ করা হবে। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আমাদের সংখ্যা রেখাটা জানা দরকার। দেখেন, এটা -2, এটা +5, এটা 0, এটা -2, এটা +5। হ্যাঁ, এই মানটা কি বলছে? এই মানটা কি বলছে? x এর মান হবে -2 এর থেকে বড়। তাহলে এটা যদি -2 হয়, তার থেকে বড় মানে এটা হবে ডান দিক। ঠিক আছে, যে মান থেকে বড় সেখান থেকে ডান দিক। আর x এর মান বলছে 5 এর থেকে ছোট, কারণ এটা 5 তার থেকে ছোট। দেখেন আমরা এখানে সংখ্যা রেখাটা কিরকম পেলাম, -2 আর 5 এর মাঝখানে আছে x এর মানগুলো, এভাবে পাচ্ছি। আচ্ছা, এবার এটা খেয়াল করেন, x এর মান -2 তার থেকে ছোট। ছোট মানে এদিকে যাবে, এটা তো −ইনফিনিটি, এটা +ইনফিনিটি, সীমা তো বলেই দিছি একটু আগে। আর x এর মান 5 এর থেকে বড়, তার মানে ডান দিকে যাবে। এবার আসেন আমরা অ্যানসার প্যাটার্ন লেখা শিখি। যখন আপনি দেখবেন দুইটা সমাধান সংখ্যা রেখায় দুইটা মানের মাঝখানে আছে, x এর মানটা দুইটা মানের মাঝখানে আছে, তখন এটা এবং এটার মাঝখানে লিখতে হবে এবং, অর্থাৎ সরি এবং, তার মানে x greater than -2 এবং x less than 5, এইটুকু এখানে লিখে দিবেন। এইটার পরে এইটুকু এখানে লিখে দিবেন, বাস অ্যানসার হয়ে যাবে। আচ্ছা, আর যখন দেখবেন দুইটা মানের দুই পাশে x এর মান, মাঝখানে একটু ফাঁকা পাইছেন, তখন এখানে লিখবেন অথবা। তার মানে ভুল জায়গায় এবং, ভুল জায়গায় অথবা লিখলে আপনার অ্যানসার ভুল। সঠিকভাবে লিখতে হবে। তাহলে এই অংশটা এখানে লিখবেন, অ্যানসার হয়ে যাবে। আর যদি এটা অ্যানসার হয়, এই অংশটা এখানে লিখে দিবেন, অ্যানসার হয়ে যাবে। সমাধান সেট x belongs to R such that, এই পুরোটা এখানে বসাই দিবেন, বাস অ্যানসার শেষ। এটা হচ্ছে অ্যানসার লেখার প্যাটার্ন। তো একভাবে অ্যানসার লেখা যায় না, অ্যানসার লেখা যায় দুই ভাবে বা তিন ভাবে। আশা করি এই অ্যানসার প্যাটার্নটা সবাই বুঝছেন। দুইটা মানের মাঝখানে থাকলে এবং, আর দুই পাশে থাকলে অথবা। সেকেন্ডটা অ্যানসার প্যাটার্নটা হচ্ছে ছোট থেকে বড়। সবথেকে ছোট মানটা হচ্ছে -2, তার থেকে বড় মানগুলো হচ্ছে x, এই যে এটার থেকে বড় হচ্ছে x এর মানগুলো, তার থেকে বড় মান হচ্ছে +5। এই যে এভাবেও আপনি অ্যানসার লিখতে পারেন, অর্থাৎ এটাও আপনি এখানে লিখে দিতে পারেন। এখানে ছোট থেকে বড় করলে কি হবে, -ইনফিনিটি তার থেকে x বড়, তার থেকে -2 বড়, মাঝেরটুকু ফাঁকা মানে অথবা, 5 তার থেকে x বড়, তার থেকে +ইনফিনিটি বড়। এই যে এই পুরোটাকে আপনি এখানে লিখে দিবেন, অ্যানসার শেষ। এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। আচ্ছা, 3 নাম্বার প্যাটার্নটা হচ্ছে সমাধান সেট। সেটা কি, ছোট মানটা লিখবেন, বড় মানটা লিখবেন, অসমতা চিহ্ন, শুধু অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, কখনো যদি অসমতার সাথে সমতা থাকে তার জন্য থার্ড ব্র্যাকেট দিবেন। শুধু অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, শুধু মানে অসমতার সাথে সমতা চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট। এখন এটা ধরেন অসমতা আছে, এখানে অসমতার সাথে সমতা আছে, তাহলে এটার সাথে ফার্স্ট ব্র্যাকেট, এটার সাথে থার্ড ব্র্যাকেট, এরকমও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এটাকে আমরা কিভাবে লিখব, -ইনফিনিটি, -2, অথবা মানে হচ্ছে সেটে ইউনিয়ন, অথবা মানে হচ্ছে সেটে ইউনিয়ন, আর এটা হচ্ছে 5, +ইনফিনিটি। এই যে এইটা হচ্ছে অ্যানসার। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার অ্যানসার প্যাটার্ন এবং অথবা, এইটা হচ্ছে 2 নাম্বার অ্যানসার প্যাটার্ন, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আর এইটা হচ্ছে 3 নাম্বার প্যাটার্ন সেট সেট। এই তিনটা প্যাটার্নে আমরা যে অ্যানসার গুলো পাবো সেটা এই যে এই অংশের পরে এই তিনটার মধ্যে যে কোনো একটা প্যাটার্ন আমরা এখানে লিখে দেব। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে।
এই পর্যন্ত বেসিক শিখলে আশা করি অঙ্কের ভিতরে গিয়ে এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকবে না। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখন একটু প্রশ্ন করতে পারেন, যদি দুই একটা প্রশ্ন থাকে, আর না হলে আমরা অঙ্ক শুরু করবো। নেট চলে গেছে, বোর্ড ক্লিয়ার না হচ্ছে, ক্যামেরাটা ধুয়ে হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা অঙ্ক শিখব। আমাদের অঙ্কের তিনটা প্যাটার্ন শিখতে হবে, তিনটা প্যাটার্ন। একটা হচ্ছে আমাদের অঙ্কগুলো মডুলাসে থাকবে, x - 6 লেস দেন সে ধরে হচ্ছে 10। একটা অঙ্ক মডুলাস থাকলে, ভোলা আসতেছে কিন্তু আসলে ভোলা আসতেছে, কি লিখছে একজন, বাস্তব অবাস্তব কখন হয়? বাস্তব অবাস্তব কিছুই হয় না, আপনি ভুল জায়গায় ভুল প্রশ্ন করছেন। না, ইনফিনিট প্লাস দেওয়া, প্লাস তো আমরা কোনো সংখ্যার সাথেই দেই না। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার হয়েছে? দেখেন তো, অনেকেই বলছেন বোর্ডটা ঘোলা, দেখেন তো বোর্ড ক্লিয়ার হয়েছে কিনা, সংখ্যা দেখতে পাচ্ছেন কিনা? আমারই তো ঘোলা মনে হচ্ছে। না, হেডলাইটের কারণে আমার কাছে লাগে না, আমাদের এদিকে শুধু সিজনের মধ্যে গেছে। ঠিক আছে, অতিরিক্ত লাইটে আপনাদের চলছে, ওগুলো দিয়ে দিন। ও মাঝে মাঝে একটু হবেই, ও নেটওয়ার্কের প্রবলেম, আপনাদেরও প্রবলেম হয়, আমাদেরও প্রবলেম হয়, হ্যাঁ, সবসময় এই প্রবলেম থাকবে না। থ্যাংক ইউ। তো একটা নিয়ম হচ্ছে এরকম মডুলাস পরম মান থাকবে, সেখান থেকে সমাধান করতে হবে, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে সমাধানটাই দেওয়া থাকবে, এভাবে সমাধান দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে পরম মানের সাহায্যে প্রকাশ করতে হবে। তো নিয়মটা হচ্ছে যতটুকু মডুলাসের ভিতরে থাকবে, মডুলাসের ভিতরে যতটুকু সংখ্যা থাকবে তাকে একবার ধনাত্মক ধরবেন, যে ধনাত্মক ধরে পাই, আর এটাকে একবার ঋণাত্মক ধরবেন, যে ঋণাত্মক ধরে পাই। ঠিক আছে, তাহলে এটাকে একবার ধনাত্মক ধরলাম, এটাকে একবার ঋণাত্মক ধরলাম, দুইবার নিলাম। এবার সমাধান করেন, তাহলে এখানে হচ্ছে x, এটা হবে -6, এটাকে ভ্যানিশ করতে হলে এখানে +6 করতে হবে, ডান পাশে আমরা +6 করব। তাহলে উভয় পক্ষে 6 যোগ করে, উভয় পক্ষে 6 যোগ করে, এরপর হচ্ছে x লেস দেন 16। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, তাহলে x লেস দেন 8। এটা প্রবলেম করতেছে। আচ্ছা, আর এই পাশে আমরা কি করব, সমাধানের সময় কিন্তু আমরা মাইনাসটাকে x এর সাথে রাখি না, এইজন্য উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিই। এটা হবে x - 6, এটা হবে -10। আর আমরা শিখে আসছি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, ওরা কি বলতেছে? আচ্ছা, তাহলে x - 6 তার সাথে করতে হবে +6, এই যে 6টাকে ভ্যানিশ করার জন্য এখানে -6 আছে, এজন্য +6 নিচ্ছি, এখানে +6 থাকলে মাইনাস নেব। সমাধানে আমরা কি করি, সংখ্যাগুলো পার করি না, এখানে পার করব না, এখানে আমরা যোগ বিয়োগ করে বাদ দিব। তাহলে এখানে হবে -10 + 6, উভয় পক্ষে 6 যোগ করে, এখানে থাকবে x, এখানে থাকবে -4। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এটা x, এটা হবে -2। তাহলে আমরা সমাধানটা কি পাইছি দেখেন, এটা একটা সমাধান, এটা একটা সমাধান, দুটো পাইছি না? তাহলে আমাদের অ্যানসার লেখার প্যাটার্নে আমরা কি চেষ্টা করব, এটা -2, এটা 8, x এর মান 8 এর থেকে ছোট, তাহলে এখান থেকে ছোট মানে বাম পাশে, আর x এর মান -2 এর থেকে বড়, এখান থেকে ডান পাশে। তার মানে মাঝখানে মান পাইছি এবং দিব, তাহলে হচ্ছে s = x belongs to R such that, হ্যাঁ,
x গ্রেটার দেন -2 এবং x লেস দেন 8। এই যে এইভাবে আমরা অ্যানসার লিখে দিতে পারবো, যেহেতু মাঝখানে মান এই জন্য এবং। তাহলে এইটা ছিল হচ্ছে মডুলাস থাকলে একবার ধনাত্মক একবার ঋণাত্মক ধরে দুইটা মান পাবো, সেটা এখানে দেখবো কি অবস্থায়, তারপরে সেভাবে অ্যানসার লিখব। অ্যানসার লেখার প্যাটার্নটা তো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সমাধানের নিয়মে করলে ভুল হবে, এইভাবে করতে হবে, উভয় পক্ষে 6 যোগ করে, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে এভাবে করতে হবে। ঠিক আছে, যা বলতেছি তাই, কোনো কিছু করা যাবে না, এই জন্য এটি। আচ্ছা, আর এই দেখেন এই যে সমাধানটা পাচ্ছেন, এই সমাধানটা বেসিক্যালি কি? এই সমাধানটা হচ্ছে -2 তার থেকে x বড় তার থেকে 8 বড়। এই যে একটা সমাধান পাচ্ছেন, এই যে একটা সমাধান পাচ্ছেন, এই সমাধানটাই যখন অঙ্ক হবে তখন প্রশ্ন করবে এটাকে পরম মানের সাহায্যে প্রকাশ করো, মডুলাসে নিয়ে আসো। তো মডুলাসে নিয়ে আসার জন্য বেসিক্যালি যেটা করতে হবে, এই ডান পাশের সংখ্যা আর বাম পাশের সংখ্যাটাকে সমান করতে হবে। ঠিক আছে, চিহ্ন বিপরীত হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, কিন্তু সমান করতে হবে। তো সমান, এটাকে আর এটাকে সমান করার জন্য কি করব, একটাকে একটু বাড়াবো একটাকে একটু কমাবো, মানে গড় করব। তো গড় করার নিয়ম হচ্ছে বাম পাশের সংখ্যাটা নেবেন, বাম পাশের সংখ্যাটা নেবেন, ডান পাশের সংখ্যাটা নিয়ে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে গড় হয়ে গেল। এই সংখ্যা আর এই সংখ্যার গড় বের করবেন প্রথম। তাহলে এটা আসবে হচ্ছে -3। খেয়াল করতে হবে এখানে কি আসছে বলেন তো, -3। আচ্ছা, এখানে যেটা আসবে ঠিক তার বিপরীত কাজ এখানে করতে হবে। -3 আসছে, আপনি বলবেন 3 যোগ করে পাই। ঠিক আছে, সবগুলো পক্ষে 3 যোগ করে পাই। এখানে -3 আসছে, আপনি -3 না করে +3 করবেন। আর যদি এখানে +3 আসে তাহলে অঙ্কে আপনি -3 করবেন। তাহলে সবগুলো পক্ষে 3 যোগ করে পাই, তাহলে এখানে 3 যোগ, এখানে 3 যোগ, এখানে 3 যোগ, তাহলে এটা আসলো -5, এটা আসলো x + 3, এটা আসলো 5। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডান পাশেরটা আর বাম পাশেরটা সমান করা। করলে কি হবে, একবার ধনাত্মক একবার ঋণাত্মক ধরলে আমরা এটা পাবো, একবার ধনাত্মক একবার ঋণাত্মক। খেয়াল করে দেখেন, এই যে এটাকে যখন আমরা ভাঙাইছি, এই যে ভাঙানোর পরে এটা পাইছি একটা আর এটা পাইছি একটা, তাই কি না? এই দুটো পাইছিলাম। তো এই -10 তার থেকে বড় এটা 2x - 6, তার থেকে বড় 10। তার মানে যখন এই মডুলাসকে ভেঙে আমরা একবার ধনাত্মক একবার ঋণাত্মক করছি, তখন অঙ্কের সেটআপটা কেমন ছিল? ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। সেম ভাবে এখানে আসছে, ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে এখানে এখন আমরা লিখতে পারি মডুলাস অফ x + 3 < 5। অর্থাৎ এটাকে ভাঙলে যেমন আমরা এটা পাবো, এটাকে ভাঙলে আমরা এটা পাবো, মানে এটা থেকে আমরা এটা পাবো। এটাকে একবার ধনাত্মক ধরলে এটা পাবো, এটাকে একবার ঋণাত্মক ধরলে এটা পাবো। এই যে এই লাইনটা বুঝতে হবে যে আমার ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান হয়ে গেলে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে গেলে আমরা পরের লাইনে এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মডুলাস ভাঙানো, এটা হচ্ছে মডুলাস বানানো। পরম মান থাকলে বলবে সমাধান করো, আর সমাধানটা যদি দেওয়া থাকে তাহলে বলবে পরম মানের সাহায্যে প্রকাশ করো। দুইটা নিয়ম। রেখাচিত্রের এটা দেখাতে হবে না, আপনি এটা অন্য জায়গায় করে নেবেন নিজের সুবিধার্থে, যে এবং লিখবো নাকি অথবা লিখবো। কারণ আপনি যদি নিজে থেকে লেখার চেষ্টা করেন না দেখে, তাহলে ভুল হবে। তো এখানে যদি আপনি করে দেখাতে না চান, আপনি রাফে করে আপনি এখানে সরাসরি সেটের অ্যান্সার দেখায় নেবেন, তাহলে হবে। করে দেওয়াটা ভালো। তাহলে এখানে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে মডুলাস থেকে সমাধান, একটা হচ্ছে সমাধান থেকে মডুলাস। দেখেন, এবার আমরা লেকচার শীট থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করব। আচ্ছা, লেকচার শীটের 1 নাম্বার অঙ্ক অসুবিধা হবে না, সেম নিয়মে করতে পারবেন। 2 নাম্বারটা দেখেন, 1 এর 2।
1 এর 2 বলছে মডুলাস অফ x প্লাস মডুলাস অফ x প্লাস 1 লেস দেন আচ্ছা গ্রেটার দেন 5। কত সুবিধা। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আপনি বলবেন স্যার একটা মডুলাস নিয়ে যত বিপদ, আবার দুইটা মডুলাস, এদের কি করব? তো খুবই সহজ ব্যাপার। এই মডুলাসের কারণে a একবার ধনাত্মক হবে, একবার ঋণাত্মক হবে। এই মডুলাসের কারণে a একবার ধনাত্মক, একবার ঋণাত্মক হবে। এখন যেহেতু একসাথে কাজ হবে, তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? যখন ধনাত্মক হবে a তখন ধনাত্মক হতে পারে, এটা যখন ধনাত্মক হবে a তখন ঋণাত্মক হতে পারে, আবার a যখন ঋণাত্মক হবে এটাও ঋণাত্মক হবে। তার মানে দুইজন মিলে 4 ধরনের ঘটনা ঘটাবে। এও ধনাত্মক, এও ধনাত্মক, এই ঘটনা। a ধনাত্মক, a ঋণাত্মক, এই ঘটনা। a ধনাত্মক, a ঋণাত্মক, এই ঘটনা। আর দুইজনই যদি ঋণাত্মক হয় এই ঘটনা। এই 4 ধরনের ঘটনা এখানে ঘটবে। তাহলে আমি যদি এখানে ধনাত্মক ধরি তাহলে এটা হবে x। কি লিখবেন? এটাকে কি লিখবেন? উভয়কে ধনাত্মক ধরে পাই। প্রথমটিকে ধনাত্মক, দ্বিতীয়টিকে ঋণাত্মক ধরে পাই। প্রথমটিকে ঋণাত্মক, পরেরটিকে ধনাত্মক ধরে পাই, আর উভয়কে ঋণাত্মক ধরে পাই। এইভাবে আপনারা লিখবেন, কথায় লিখবেন। আমি সংক্ষেপে লিখে দিছি। আচ্ছা, এটাকে ধনাত্মক ধরলে x, এটাকে ধনাত্মক ধরলে x প্লাস 1 গ্রেটার দেন 5। তাহলে এটা টয়েস x। এখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি, আপনারা সবসময় করে করে দেখাবেন, আমি এখন স্কিপ করে যাব লাইনগুলো। এটা প্লাস 1 আছে, তার মানে এখানে মাইনাস 1 করব, এখানে মাইনাস 1 করব। তাহলে এখানে হবে হচ্ছে টয়েস x, আর এখানে মাইনাস 1 করলে 4। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে x ইজ গ্রেটার দেন 2। দেখেন আমরা একটা সমাধান পেয়েছি, x ইজ গ্রেটার দেন 2। আমরা যদি উভয়কে ঋণাত্মক ধরি, তাহলে এটাকে ঋণাত্মক ধরলে হবে মাইনাস x, এটাকে ঋণাত্মক ধরলে হবে মাইনাস x মাইনাস 1 গ্রেটার দেন 5। তাহলে মাইনাস টয়েস x। এবার যেহেতু এখানে মাইনাস 1 আছে, আমরা এখানে প্লাস 1 করব, এখানে প্লাস 1 করব। তাহলে এখানে হবে 6। এবার উভয় পক্ষকে মাইনাস 2 দ্বারা ভাগ করব। এই যে ধরে এটাকেও মাইনাস 2 দ্বারা ভাগ, এটাকেও মাইনাস 2 দ্বারা ভাগ। তাহলে এখানে থাকবে x, এখানে হবে মাইনাস 3, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে বা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ও ভাই নেট নাই বলেছে না, নেট তো কই নেট তো আসলে আমি লাইন কমেন্টস দেখেন ভরে গেছে। বলছে নেট ক্লিয়ার না স্যার, নেট ক্লিয়ার হলে আমরা আরেকবার ক্লিয়ার করব। আমি অনলাইনে 2 মাস থেকে ক্লাস নেওয়া বন্ধ করে রাখছি, শুধু একটা কারণে, আপনাদের কমেন্টস করার স্টাইলটা আমার পছন্দ হয় না, অপছন্দ কমেন্টস। একজন তো লিখছে যে স্যার ক্লিয়ার দেখা করবেন। একটা স্যারকে যখন কমেন্টস করছেন তখন সম্মানটা তো দিতে শিখেন। এখন থেকে প্রত্যেকটা কমেন্টসের শেষে থাকবে স্যার প্লিজ। প্রত্যেকটা কমেন্টস, যার যার কমেন্টস লেখার ইচ্ছা, শেষে প্রত্যেকটা কমেন্টস লেখার পরে লিখবেন স্যার প্লিজ, অথবা শুরুতে লিখবেন স্যার প্লিজ, রিকোয়েস্ট করে তারপরে কমেন্টস করবেন। হয় কমেন্টসের শুরুতে স্যার প্লিজ,
না হলে কমেন্টসের শেষে স্যার প্লিজ। ঠিক আছে, তাহলে আপনার কমেন্টস গ্রাহ্য হবে, দেখবো না হলে দেখবো না। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করছি হচ্ছে, এখন কি ক্লিয়ার হয়েছে? কমেন্টস করেন, এখন কি ক্লিয়ার হয়েছে? এখন কি বোর্ড ক্লিয়ার হয়েছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি কি বোঝানো শুরু করব? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে মডুলাস আছে দুইটা। কয়টা মডুলাস? দুইটা। তো দুইটা মডুলাসে কি কি হতে পারে? এটা ধনাত্মক ঋণাত্মক হবে, এটাও তো ধনাত্মক ঋণাত্মক হবে, দুইটাই তো মডুলাস, দুইটাই তো ধনাত্মক ঋণাত্মক হবে। তো ফলাফলটা যেটা হবে, এ ধনাত্মক হলে এটাও ধনাত্মক হতে পারে, মানে দুইটাই ধনাত্মক হলে ফলাফলটা কেমন আসবে সেটা প্রথমে দেখাইছি। যে এটা যদি ধনাত্মক হয় x, এটা যদি ধনাত্মক হয় x + 1 > 5। এবার +1 বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে -1 করব। তাহলে এখান থেকে -1 করলে এটা বাদ যাবে, থাকবে 2x, এখান থেকে -1 করলে থাকবে 4। এবার উভয়টাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে x > 2। একটা সমাধান পেলাম। এবার যদি আমরা উভয়টাকে মাইনাস ধরি, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটাকে মাইনাস ধরলে -x, এটাকে মাইনাস ধরলে -x - 1 > 5। এই যে > 5। এবার এই -1 উঠানোর জন্য আমরা উভয় পক্ষে কি করব? +1। তাহলে এখানে থাকবে -2x, এখানে +1 করলে হবে 6। এবার আমরা এখান থেকে -2 টা বাদ দেওয়ার জন্য একে -2 দ্বারা ভাগ করব, একে -2 দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করলে, মাইনাসের যে কোনো সংখ্যা, -2 -3 -4, গুণ অথবা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এই যে গ্রেটার দেন থেকে লেস দেন হয়ে গেছে। এটা -2 -2 কাটা, এখানে 6 দিয়ে -2 কে ভাগ করলে -3। তাহলে x -3। এই দুইটা ফলাফল কখন পেলাম? দুইটাকে ধনাত্মক ধরলাম, দুইটাকে ঋণাত্মক ধরলাম। এখন এমনও তো হতে পারে a যখন ধনাত্মক, এটা তখন ঋণাত্মক হতে পারে, এটাও তো একটা ফলাফল। তাহলে এটা যখন ধনাত্মক হবে তখন +x, আর এটা যখন ঋণাত্মক হবে, এটা তখন ঋণাত্মক হবে -x - 1 > 5। এখানে x দুইটা কাটা যাবে, অর্থাৎ সমাধানে কোনো x থাকবে না যদি আমরা একটাকে ধনাত্মক ধরি, একটাকে ঋণাত্মক ধরি। তার মানে এই মানটা এখানে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? আবার আমি যদি প্রথমটাকে ঋণাত্মক ধরি, পরেরটাকে ধনাত্মক ধরি, তাহলে প্রথমটাকে ঋণাত্মক ধরলে -x, আর পরেরটাকে ধনাত্মক ধরলে +x + 1 > 5। এই যে দুইটা x কাটা, তার মানে এখানেও x থাকবে না, এটাও গ্রহণযোগ্য নয়। তার মানে এখানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক ধরলে সেই মানটা গ্রহণযোগ্য হবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার গ্রহণযোগ্য তো হবে না, এটা কি দেখাতে হবে? না দেখালে কিভাবে বুঝবে স্যার যেটা গ্রহণযোগ্য হবে না? তার মানে চারটা ফলাফলই আপনাকে দেখাতে হবে। চারটা ফলাফল দেখানোর পর আপনি অ্যানসারটা কি পাচ্ছেন? x > 2, x -3। এবার এই দুইটা মিলে আপনি একটা অ্যানসার তৈরি করবেন। ঠিক আছে? আচ্ছা, কোন পাশে দেখা যায়? এই পাশে দেখা যায়। তো দেখেন, একটা সমাধান হচ্ছে x > 2, আর একটা সমাধান হচ্ছে x <3। এটা কেমন সমাধান? এটা 0, এটা 2, এটা -3। x এর মান 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় মানে ডান দিকে, আর 3 এর থেকে ছোট মানে বাম দিকে। তার মানে দুই পাশে চলে গেছে। তো দুই পাশে চলে গেলে আমরা লিখব কিভাবে? x belongs to R such that x > 2 অথবা x -3। এই যে এখানে দুইটা দুই পাশে গেল, এই জন্য আমরা সমাধান লিখছি অথবা দিয়ে। আগেরটা মাঝখানে ছিল, এই জন্য হয়েছে এবং। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের 1-2।
এরপরে আমরা শিখব হচ্ছে 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্কের সবই সেম, একটা কথা শুধু বেশি। অঙ্কটা আছে এরকম 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 1, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 4, এরকম আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে প্রথম প্রবলেমটা আগে বুঝতে হবে, মানে এই প্রবলেম না বুঝলে অঙ্ক মানে গোড়াতেই ভুল। যেহেতু মডুলাসের এই সংখ্যাটা পুরোটাই নিচে আছে এবং এই নিচের এই সংখ্যায় কি আছে বলেন তো, x আছে। x একটা অজানা রাশি। এখন x যদি অজানা রাশি হয় তাহলে x এর এমন একটা কোনো মান আমরা পেলাম যার কারণে এই পুরোটা ক্যালকুলেশন করে মান আসলো 0। কত আসলো? 0। ধরেন x এর একটা মান আমরা পেলাম যে মানের কারণে পুরোটা 0 হয়ে গেল। তাহলে কি হবে? উপরে থাকবে 3, নিচে হবে 0। মানে এই পুরো ব্যাপারটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ নিচে যদি 0 থাকে পুরো সমাধানটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে যখনই আপনি মডুলাসের ভিতরে x নিচে দেখবেন তখন আপনি প্রথমে আগে যে কথাটা বলবেন সেটা হচ্ছে 2x মাইনাস 1 সমান সমান 0, x সমান সমান হাফ। তার মানে এই সমাধান থেকে আমরা দেখতে পাচ্ছি x এর মান যদি হাফ হয় তাহলে এই পুরোটা সমান সমান হয়ে যাবে 0। তাহলে আপনাকে বলতে হবে x নট ইকুয়াল টু হাফ। তার মানে এখানে x এর যে কোনো সমাধান আসতে পারে, কিন্তু x এর সমাধানটা হাফ হওয়া যাবে না। এই অঙ্কটা শুরু করার সময় এই কন্ডিশনটা আগে অঙ্কে আপনাকে দেখাই দিতে হবে যে এখানে x এর 2x 1 সমান 0, x এর মান হাফ। তার মানে x এর মান এখানে হাফ হওয়া যাবে না, বলে এটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে x এর মান হাফ হবে, এটা প্রথমে দেখাবেন। এরপরে আপনি অঙ্কে যাবেন। তো অঙ্কে প্রথমে কি করবেন? উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করবেন। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করবেন। এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে 1 ডিভাইডেড বাই মডুলাস 2x 1, আর এটা হবে হচ্ছে 4 ডিভাইডেড বাই 3। উভয় পক্ষকে আমরা কি করলাম? 3 দ্বারা ভাগ করলাম। এবার আমরা যেটা করব, উভয় পক্ষকে হরলবের স্থানটা বিনিময় করে ফেলব। তাহলে এটাকে নিয়ে যাব উপরে, এটাকে নিয়ে আসব নিচে। তাহলে এটা হবে হচ্ছে মডুলাস অফ 2x 1 গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল 3/4। স্যার চিহ্ন কেন পরিবর্তন হলো সেটা আমি ক্লাসের শুরুতে ব্যাখ্যা করে দিছি। হরলবের স্থান বিনিময় করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এখন দেখেন এই অঙ্কটা কিন্তু আপনাদের পরিচিত না? এটাকে এখন আপনি কি করবেন? এটাকে একবার ধনাত্মক ধরবেন, এটাকে একবার ঋণাত্মক ধরবেন, তাহলে আপনার অঙ্ক সমাধান হয়ে যাবে। সবাই একটু কমেন্টস করে জানান এই ব্যাখ্যাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এইটুকু সবাই বুঝছেন কিনা আর এই অঙ্কটা এখন থেকে করতে পারবেন কিনা? এখানে যে অ্যানসার পাবেন সেই অ্যানসারটা লিখবেন, লাস্টে লিখবেন কিন্তু x নট ইকুয়াল টু হাফ। ধরেন x belongs to r such that, যে অ্যানসারটুকু পাবেন সেই অ্যানসারটুকু লিখবেন, ওই যে এবং অথবা দিয়ে লিখবেন। তারপর লিখবেন কিন্তু x নট ইকুয়াল টু হাফ। এই যে এই অংশটা অ্যানসারে বেশি আসবে। এখানে তো কি আসে? হয় এবং না হলে অথবা দিয়ে অ্যানসার আসে, তার সাথে এইটুকু এবার যোগ হবে। ঠিক আছে? আমাদের ক্লাসের রেকর্ড থাকে না? কতক্ষণ থাকে? যেহেতু আমাদের ক্লাসে 24 ঘন্টার রেকর্ড থাকে, সো আমি কোনো কথা রিপিট করে বারবার বলে ক্লাসের মানে ডিউরেশনটা বাড়াতে চাচ্ছি না। আপনাদের যাদের নেটওয়ার্কের কারণে মিস হবে, যারা কথা মিস করে যাবেন, যারা একটু বেড়াতে গিয়ে ঘুরে এসে আবার ক্লাস শুরু করবেন, তারা পরে এটা রেকর্ডটার এই অংশটা আবার দেখে নেবেন, বারবার দেখে নেবেন।
তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বাকি অঙ্ক আমি আর করে দিলাম না, যেহেতু মডুলাস থেকে সমাধান করা আমি শিখাইছি, সো এটা আপনাদের পারার কথা, ভুল হওয়ার কথা না। আচ্ছা, আশা করি যে অঙ্কগুলো বা যে ধরনের অঙ্কগুলো আপনাদের প্রবলেম হতো সেই ক্যালকুলেশন গুলো আমি করে দিছি। মামুনদের কোন দিকে? তো না, ওনার নাম্বার বন্ধ ছিল। আচ্ছা, এবার আমরা ব্যাখ্যা করতে হবে, নাহলে সমস্যা আছে। ছেলেমেয়ে ব্যাখ্যা ছাড়া বুঝতে চায় না। হ্যাঁ, সবসময় আমি সবসময় অঙ্কের না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে দ্বিঘাত অসমতায়। ঠিক আছে, দ্বিঘাত অসমতা। ঠিক আছে, এই মোহন ভাই দেখেন তো, এই যে এই ছেলেটা, এটা ছেলে না মেয়ে? কমেন্টসটা কে করতেছে? এই কমেন্টসটা হচ্ছে নাম বলেন স্যার। নাম তো আমি দেখতে পাবো না এখানে, মানে মনে হচ্ছে আমি ওকে প্রাইভেট পড়াচ্ছি, আমাকে অর্ডার করতেছে যে একটা অঙ্ক বুঝাই দিচ্ছেন না কেন, কি সমস্যা? এই যে সিম্পল একটা অ্যানসার দিচ্ছেন না। হ্যাঁ, এই 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 এটা কে? এটা একটু মার্ক করেন, এটা একটু মার্ক করেন, এসে পরে আমি দেখতেছি। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে দ্বিঘাত অসমতায়। দ্বিঘাত অসমতা। দ্বিঘাত অসমতা, দ্বিঘাত অসমতা মানে হচ্ছে দুই ধরনের অঙ্ক থাকবে, একটা বলবে 0 থেকে বড় আর একটা বলবে 0 থেকে ছোট। একটা হচ্ছে 0 থেকে বড়, একটা হচ্ছে 0 থেকে ছোট। ওর ফোন নাম্বারটা দরকার, হ্যাঁ, ওর সাথে ফোনে কথা বলে ওর কি কি প্রবলেম আমি সলভ করে দেব। ফোন নাম্বারটা একটু কালেক্ট করেন, যে আইডিটা দিলাম। আচ্ছা, এখন 0 থেকে বড়, 0 থেকে ছোট, দ্বিঘাত অসমতার এই দুইটাই নিয়ম, 0 থেকে বড়, 0 থেকে ছোট। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, এটাকে মিডল টার্ম করতে হবে। এটা মিডল টার্মের রেজাল্ট আসবে হচ্ছে, আচ্ছা, x স্কয়ার মাইনাস, এটা হচ্ছে প্লাস 6 না, তার মানে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 গ্রেটার দেন 0। হ্যাঁ, এরকম আসবে। তাহলে x x মাইনাস 3 মাইনাস 2 x মাইনাস 3 গ্রেটার দেন 0। তাহলে x মাইনাস 3 x মাইনাস 2 গ্রেটার দেন 0। এই যে এরকম একটা মিডল টার্মের রেজাল্ট আসবে। সুবিধাটা হচ্ছে কখনো এইটাকে প্রশ্ন হিসেবে দিবে, কখনো এই লাইনটাকে প্রশ্ন হিসেবে দিবে। দুই ভাবে প্রশ্ন দিতে পারে, এই লাইনটাকেও প্রশ্ন হিসেবে দিতে পারে, এই লাইনটাকেও প্রশ্ন হিসেবে দিতে পারে। ঠিক আছে, তো এটাকেও মিডল টার্ম করলে সেম, শুধু কন্ডিশনটা আলাদা। একটা হচ্ছে, একটা কন্ডিশন হচ্ছে 0 থেকে বড়, ঠিক আছে, একটা কন্ডিশন হচ্ছে 0 থেকে বড়, একটা কন্ডিশন হচ্ছে 0 থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা, এরা আপনি কমেন্টস করতেছেন, আমি একটু 5 মিনিট কমেন্টস করি। আপনাদের যখন এত কমেন্টস লেখার শখ, আমারও একটু কমেন্টস পড়ার শখ হয়েছে।
কে লিখছে এই কথা? সেম ওটাই। আপনারা কি টাকা দিয়ে ক্লাস নিচ্ছেন, এজন্য কি আমরা কি আপনাদের এখন পা ধরে ধরে বুঝাই দিব একটা একটা করে, যে আসেন পা ধরতেছি এখন বুঝাই দেন? টাকা দিয়ে ভর্তি হয়েছেন কারণ আমার চেহারা দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন। আপনাকে বুঝাই দেওয়াটা আমার দায়িত্ব না। আপনি আমার প্রাইভেট ক্লাসে ভর্তি হন নাই যে আপনাকে পার্সোনালি আলাদা করে নিয়ে আমার বুঝাই দিতে হবে। ঠিক আছে? এই যে সবার সামনে যে কমেন্টস করতেছেন, আপনার কমেন্ট শুনে মনে হচ্ছে যে এখন আমি 300 জনের 300টা প্রশ্নের উত্তর দেব 2 ঘন্টার মধ্যে। বেয়াদবের মতো প্রশ্ন করেন। বলছি না প্রত্যেকটা প্রশ্ন করার সময় স্যার প্লিজ কথাটা যাতে উল্লেখ থাকে, এরপরে স্যার প্লিজ উল্লেখ না থাকলে আপনার অ্যাডমিশন বাতিল। কি এমন আসছেন আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে হবে? কোনো প্রশ্নের উত্তর দিব না, কমেন্টস এখন থেকে দেখবো না, সারাদিন যা করেন কমেন্টস করেন, সব কমেন্টস বন্ধ। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দুইটা রাশি আছে, এই দুইটা রাশির গুণফল 0 থেকে বড় কখন হবে? কখন দুটি রাশির গুণফল 0 থেকে বড় হবে আর কখন দুটি রাশির গুণফল 0 থেকে ছোট হবে, এটা আমাদের বুঝতে হবে। দেখেন, যখন সাধারণত দুইটা রাশি ধনাত্মক হয়, দুইটা রাশি প্লাস হয়, তখন তাদের গুণফলটা 0 থেকে বড় হয়। যখনই দুইটা রাশির গুণফল 0 মানে প্লাস হয়, তখনই তাদের গুণফলটা 0 থেকে বড় হয়। এটা একটা কন্ডিশন, এই কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে, যখন দুইটা রাশি মাইনাস হয় তখন সেটা 0 থেকে বড় হয়। তার মানে এই দুইটাই যদি ধনাত্মক হয়, তাদের গুণফলটা 0 থেকে বড় হবে। 0 থেকে বড় মানে কি? ধনাত্মক হবে। এই যে প্লাস ইনটু প্লাস মানে প্লাস, তার মানে 0 থেকে বড়। মাইনাস ইনটু মাইনাস, তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 0 থেকে বড়। তার মানে 0 থেকে বড় হতে হলে এটাকেও ধনাত্মক হতে হবে, এটাকেও ধনাত্মক হতে হবে, দুইটাকেই ধনাত্মক হতে হবে, এটা একটা কন্ডিশন, অথবা দুইটাকেই ঋণাত্মক হতে হবে, এটা একটা কন্ডিশন। তার মানে এখানে এখন আমরা 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা কন্ডিশন প্রয়োগ করে দেখব রেজাল্ট কি আসে। আচ্ছা, কিন্তু এটা তো বলছে 0 থেকে ছোট, তাই এখন আমাদের জানতে হবে 0 থেকে ছোটর জন্য আমাদের কন্ডিশন। তাহলে 0 থেকে ছোটর জন্য কন্ডিশন হচ্ছে প্রথমটাকে ধনাত্মক ধরব, আর দ্বিতীয়টাকে ঋণাত্মক ধরব। প্রথমটাকে ধনাত্মক ধরব আর দ্বিতীয়টাকে ঋণাত্মক ধরব। তাহলে প্লাস আর মাইনাস গুণ করে কি হবে? মাইনাস হবে। এটা হবে 0 থেকে ছোট, প্লাস মাইনাস গুণ করলে হবে 0 থেকে ছোট। আর এটাকে যদি আমরা ঋণাত্মক ধরি, এটাকে যদি আমরা ধনাত্মক ধরি, তাহলে সেটা হবে 0 থেকে ছোট। মানে প্রথমটা ধনাত্মক হলো, পরেরটা ঋণাত্মক হলো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। প্রথমটা ঋণাত্মক হয়ে পরেরটা ধনাত্মক হলো, মাইনাসে প্লাসে মাইনাস। তার মানে একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস হলে সেটা হবে হচ্ছে 0 থেকে ছোট। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে এই কন্ডিশন আর এই কন্ডিশন, দুইটা কন্ডিশন আমাদের প্রয়োগ করতে হবে। তার মানে দ্বিঘাত অসমতার যে অঙ্কগুলো, সেখানে আমরা যে সমাধানটা পাবো সেই অবস্থায় দুইটা করে কন্ডিশন আমাদের প্রয়োগ করে দেখতে হবে। যদি 0 থেকে বড় বলে তাহলে দুটাকেই ধনাত্মক এবং দুটাকেই ঋণাত্মক ধরে, আর যদি 0 থেকে ছোট বলে তাহলে একটাকে ধনাত্মক একটাকে ঋণাত্মক ধরে। এইভাবে আমাদের অঙ্ক সমাধান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আসেন আমরা কন্ডিশনটা পূরণ করে দেখি এখানে কন্ডিশনটা কেমন। তাহলে এটাকে যদি আমরা ধনাত্মক ধরি, ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে হচ্ছে 0 থেকে বড়। তাহলে এটাকে যদি আমরা ধনাত্মক ধরি তাহলে আমরা লিখতে পারবো x - 3 is greater than 0। আর এটাকে যদি আমরা ধনাত্মক ধরি তাহলে এটাকে লিখতে পারবো x is greater than 2, সরি x - 2 greater than 0। অর্থাৎ এটাও 0 থেকে বড়, এটাও 0 থেকে বড়, তার মানে দুটাই হয়ে গেল কি বলেন তো? ধনাত্মক। আচ্ছা,
সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটাকে ঋণাত্মক ধরতে হবে। ঋণাত্মক মানে হচ্ছে x - 3 লেস দেন 0, এটাকেও ঋণাত্মক ধরতে হবে। তার মানে x - 2 লেস দেন 0। এই যে এটাকে ধনাত্মক ধরছি, এটাকে ধনাত্মক ধরছি, এটাকে ঋণাত্মক ধরছি, এটাকে ঋণাত্মক ধরছি। একটা সংখ্যা ধনাত্মক কখন হবে? যখন সে 0 থেকে বড় হবে। একটা সংখ্যা ঋণাত্মক কখন হবে? যখন সে 0 থেকে বড় হবে, যখন সে 0 থেকে ছোট হবে। ধনাত্মক হবে 0 থেকে বড়, ঋণাত্মক হবে 0 থেকে ছোট। আচ্ছা, তাহলে এটাকে ধনাত্মক ধরা মানে এটা 0 থেকে বড়, এটাকে ধনাত্মক ধরা মানে এটা 0 থেকে বড়। তো এই যে দুইটাকেই যে ধনাত্মক ধরলেন একটা অঙ্কের ক্ষেত্রে কন্ডিশন মেকআপ করার জন্য, এই দুইটা মানের মধ্যে যেটা কমন মান, কমনকে আমরা ইন্টারসেকশন দ্বারা চিহ্নিত করি, এই দুইটার মধ্যে যেটা কমন মান সেই মানটাকে আমরা সমাধান হিসেবে নিব। এই যে এটাকে ঋণাত্মক ধরছেন, এটাকে ঋণাত্মক ধরছেন, এই দুইটার মধ্যে যেটা কমন মান সেটাকে আমরা সমাধান হিসেবে নিব। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলবো? এটার ক্ষেত্রে কি বলবো? এটার কন্ডিশন কি? একটা ধনাত্মক হতে হবে, একটা ঋণাত্মক হতে হবে। তাহলে প্রথমটাকে যদি আমি ধনাত্মক বলি তাহলে এটা হবে x - 3 greater than 0, x - 3 greater than 0। আর এটা যেহেতু ধনাত্মক ধরে ফেলছি তার মানে এটাকে ঋণাত্মক ধরতে হবে, x - 2 less than 0। এই যে দেখেন, একটাকে ধনাত্মক ধরছি, একটাকে ঋণাত্মক ধরছি। এবার যদি আমরা প্রথমটাকে ঋণাত্মক ধরি তাহলে প্রথমটা ঋণাত্মক মানে হচ্ছে x - 3 less than 0। এখন এইটা যদি ঋণাত্মক হয় তাহলে এটা ধনাত্মক হবে x - 2 greater than 0। কন্ডিশনে এই দুটো মিলে একটা কন্ডিশন, এদের কমন মানটা নিতে হবে, এদের কমন মানটা নিতে হবে। আশা করি অঙ্কটা কিভাবে সাজাবেন সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন এটা আর এটার কমন মান আমরা কিভাবে বুঝবো? এই কমন মানে এই অঙ্কটার সবথেকে কঠিন পার্টটা হচ্ছে কমন মানটা বোঝা। খেয়াল করেন, এটার সমাধান করলে আসবে x is greater than 3, কারণ এখানে আমরা +3 করব, এখানে আমরা +3 করব। এটার সমাধান করলে আসবে x is greater than 2, তার মানে x এর মান 3 এর থেকে বড়, x এর মান 2 এর থেকে বড়। তো আমরা যদি একটা সংখ্যা রেখা দেখি এরকম, যেটা 2 এটা 3, তাহলে এখানে বলছে x এর মানটা 3 এর থেকে বড়, তাহলে 3 এটা, তার থেকে বড় মান হচ্ছে এগুলো। 3 এর থেকে বড় মান মানে কি? 4 5 6 7 8। আচ্ছা, এবার এখানে বলছে x এর মান 2 এর থেকে বড়, তাহলে 2 এর থেকে বড় মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। 2 এর থেকে বড় মানে 3 4 5 6 7। তো দেখেন এই 2 এর থেকে বড় হিসেবে কি আসবে? 3 4 5 6 এভাবে ইনফিনিটি পর্যন্ত। আর 3 এর থেকে বড় হিসেবে আসবে 4 5 6 এভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই দুইটা মানের মধ্যে কমন মান কোথা থেকে আসতেছে? 4 থেকে কমন হওয়া শুরু হচ্ছে, 3 তো কমন না, এর মধ্যে 3 নাই, এখানে 3 আছে। তাহলে কমন মানটা আমরা পাচ্ছি 4 5 6 এভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে 4 মানটা কিভাবে পাচ্ছি? x এর মানটা যখন 3 এর থেকে বড় হচ্ছে। তার মানে এই মান আর এই মানের মধ্যে কমন মানটা হচ্ছে x এর মান 3 এর থেকে বড়। তাহলে এর মধ্যেও 3 এর থেকে বড় মানগুলো আছে, এখানেও 3 এর থেকে বড় মানগুলো আছে। তাহলে এটাকে ধনাত্মক, এটাকে ধনাত্মক ধরার পরে যে সমাধান দুটি পেলাম তার মধ্যে কমন মান হচ্ছে x greater than 3। আচ্ছা, বুঝতে থাকেন, এভাবে একটা একটা করে বুঝতে থাকলে আপনারা দেখবেন চারটা কন্ডিশন বুঝতে বুঝতে কমন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে সমাধান আসবে x less than 3, ইন্টারসেকশন এখানে সমাধান আসবে x less than 2, x less than 3, এই প্রশ্নটা আমি নিলাম, এই প্রশ্নটা আমি অ্যানসার দেব। সুন্দর একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের অ্যানসার আমি দেব। একটু আমি আগে বোঝানো শেষ করি, এটা আমি দেব, মার্ক করে রাখলাম প্রশ্ন। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এইটা যখন গেল, এখন ধরেন আপনার আসলো এখানে কমন মান কি হবে? তাহলে এবার 3 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট। 3 এর থেকে ছোট মানে কি কি পাবো বলেন তো? 2 1,
1 0 -1, আর 2 এর থেকে যখন ছোট হবে তখন পাবো 1 0 -1। তার মানে এই দেখেন 2 কিন্তু কমন না, এখানে 2 না, কিন্তু এখানে 1 থেকে কমন। 1 থেকে মানগুলো আমরা কিভাবে পাবো? যখন x এর মানটা 2 এর থেকে ছোট হবে। তার মানে এখানে x এর মান হচ্ছে 2 এর থেকে ছোট। তাহলে এই অঙ্কের জন্য আমি সমাধান পেলাম x এর মান 3 এর থেকে বড়, x এর মান 2 এর থেকে ছোট। ঠিক আছে? এখন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটা মান সংখ্যা রেখায় বসাবো। এটা 2, এটা 3। তাহলে একটা সমাধান পাইছি x এর মান 3 এর থেকে বড়, তাহলে 3 এর থেকে বড় মানে ডান পাশে। আরেকটার সমাধান পাইছি x এর মান 2 এর থেকে ছোট, তাহলে 2 এর থেকে বাম পাশে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু দুই পাশে পাইছি তাহলে আমরা কিভাবে লিখব অ্যানসারটা? s সমান সমান x belongs to r such that, তাহলে x greater than 3, এটা হচ্ছে অথবা অথবা x less than 2। আপনি যদি এটাকে সেটের সাহায্যে লিখতে চান, সেটের সাহায্যে অ্যানসার লিখতে চান, তাহলে কিভাবে লিখতেন? -2 থেকে শেষ পর্যন্ত, তখন লিখতেন -ইনফিনিটি, 2, মাঝে ফাঁকার জন্য ইউনিয়ন, মাঝখানে ফাঁকা থাকলে অথবা ইউনিয়ন, এইটুকুকে আবার লিখতেন 3, প্লাস ইনফিনিটি। এই যে এভাবেও আপনি লিখতে পারতেন, এইটার পরিবর্তে শিখাই দিছি, এভাবেও শিখাই দিছি, এভাবেও অ্যানসার লেখা শিখাই দিছি। আপনি এটা লিখতে চাইলেও লিখতে পারবেন, এটা লিখতে চাইলেও লিখতে পারবেন। এই পুরোটা মিলে একটা অঙ্ক, এবং এইটাই বেসিক্যালি রিটেনের মেইন অঙ্ক, এইটাই ইম্পর্টেন্ট। মানে এই নিয়মটাই দ্বিঘাত অসমতার নিয়ম। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা মিডল টার্ম করব, তারপরে আমরা দুইটা ধনাত্মক নিব, তার কমন মান নিব, দুইটা ঋণাত্মক তার কমন মান নিব। দুইটা কমন মান নেওয়ার পর যে সমাধানটা পাবো সেটাকে সংখ্যা রেখায় দেখাবো। সেটাকে সংখ্যা রেখায় দেখানোর পরে আমরা বুঝবো এখানে অথবা নাকি এবং হবে। তারপরে অ্যানসারের প্যাটার্নে সেই অ্যানসারটা লিখে দিব। এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। অ্যানসার কিভাবে লিখতে হবে তার জন্য ক্লাসের প্রথম থেকে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্নটা, আমি একটা প্রশ্নটা পাইছিলাম খুব সুন্দর। স্যার, যদি লেস দেন ইকুয়াল হতো আর গ্রেটার দেন ইকুয়াল হতো তাহলে কিভাবে কমন নিতাম? তখন কমন কিভাবে নিতাম? আচ্ছা, কমন কিভাবে নিচ্ছি? এটা 3 এর থেকে বড়, তার মানে 4 5 6 এভাবে হিসাব করছি। তো এটা এটা যদি কোনো কারণে সমান হতো তখন এই মানটাও কিন্তু আমরা গ্রহণ করতাম। তখন এটা হতো 2 এর থেকে বড় আর 3 এর সমান অথবা বড়, তখন কিন্তু আমরা 2 এর থেকে বড় মানটাকে একসেপ্ট করতাম যে হ্যাঁ x এর মান 2 এর থেকে বড়, কারণ এখানে সমান আছে, তার মানে 3 এর সমান। তখন এটার মান, এটা যদি 3 এর থেকে বড় হয় তখন তো আমরা 4 5 6 ধরবো, আর 3 এর সমান হলে 3 সহ ধরবো, ধরে দেখবো যে এটার যে মানগুলো আমরা পাচ্ছি আর এটার যে মানগুলো আমরা পাচ্ছি সেই মানগুলোর মধ্যে কোনটা কমন হয়ে যাচ্ছে, যেটা কমন হচ্ছে সেটাকে আমরা অ্যানসার। ঠিক আছে? আপনি চাইলে এভাবেও করতে পারেন, এইটাই আমরা বক্স করেও করে দিছি, দেখবেন নরমাল ভাবেও করা আছে, বক্স করেও করা আছে লেকচার শিটে। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্যার, আশা করি এই পাশেরটা সবার ক্লিয়ার হয়েছে, এই পাশেরটা করে দেখবো এবার। আচ্ছা, এবার এখানের মান আসবে x is greater than 3, এখানকার মান আসবে x is less than 2। এখানে সমাধান আসবে x less than 3 ইন্টারসেকশন x greater than 2। আচ্ছা, এবার এটার জন্য আমরা দেখি কি অবস্থা হয়, কমন মান কি আসে। এটা 0, এটা 2, এটা 3, মানে এখানে কমন মানটা দেখবো আমরা। একটা মান আমরা পাচ্ছি x এর মান 3 এর থেকে বড়, আর এই মানটা বলছে 2 এর থেকে ছোট। তো 3 এর থেকে বড় মানে 4 5 6, আর 2 এর থেকে ছোট মানে 1 0 -1। এখানে কোনো কমন মান আছে? কোনো কমন মান নাই। তার মানে এদের কমন মান হচ্ছে ফাঁকা সেট। এদের মধ্যে কোনো কমন মান নাই, এই মানটা আমরা নিতে পারবো না এই অসমতার ক্ষেত্রে। আচ্ছা, আর এটাকে আমরা সংখ্যা রেখায় দেখি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আচ্ছা, তাহলে x এর মান 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় হলে এখান থেকে ডান পাশে,
আর 3 এর থেকে ছোট হলে এখান থেকে বাম পাশে। দেখেন যেটাই 2 এর থেকে বড় সেটাই কিন্তু 3 এর থেকে ছোট। তার মানে এই 2 এর থেকে ছোট আর 3 এর 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট এই পুরো মানটাই কমন। তাহলে এইখানে পুরোটাই কমন। তাহলে পুরোটাই কমন হলে এই অ্যান্সারটাকে আমরা কিভাবে লিখতে পারি? x এর মান 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। এখানে কমন মানটা হচ্ছে এইটা। এখন 1 নম্বরের সমাধানে ফাঁকা সেট পাইছি মানে কোনো উপাদান নাই, আর 2 নম্বরের সেটে এটা পাইছি। তাহলে অ্যানসার কোনটা লিখব? ফাঁকা সেট, আর এটার মধ্যে অ্যানসার হবে হচ্ছে এইটা। কারণ ফাঁকা সেটে কোনো উপাদান থাকলে তো আর ফাঁকা সেট হবে না। তাহলে আমরা লিখব x belongs to R such that 2 তার থেকে x বড় তার থেকে 3 এই তো 0 থেকে বড় হলে ব্যাপারটা কেমন হয় সেটাও শিখাই দিছি, 0 থেকে ছোট হলে ব্যাপারটা কেমন হয় সেটাও শিখাই দিছি। ঠিক আছে? না, এটা লেখার নিয়ম হচ্ছে ছোট থেকে বড়। এটা 0, এটা -2, এটা ইনফিনিটি, এটা 3, এটা প্লাস ইনফিনিটি। হ্যাঁ, লেখার নিয়মটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাবে। তাহলে সবার আগে মাইনাস ইনফিনিটি লিখতে হবে, তারপরে -2 লিখতে হবে, এরপরে এসে 3 লিখতে হবে, তারপরে প্লাস ইনফিনিটি লিখতে হবে। এটা লেখার নিয়ম হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। আপনি কিন্তু এটা আগে লিখে এটা পরে লিখলে ভুল। আপনি যদি এটা না লিখে দাঁড়ান একটু অপেক্ষা করুন। এই যে আপনি যদি এটা না লিখে এটাকে এইভাবে না লিখে -2, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লেখেন তাহলে কিন্তু ভুল। ঠিক আছে? আগে মাইনাস ইনফিনিটি মানে এটা সবথেকে ছোট, তার থেকে বড় হচ্ছে -2। এই যে এইটুকুর মধ্যে x এর মান আছে, আবার এইটুকু ফাঁকা, এই জন্য ইউনিয়ন এখান থেকে আবার শুরু, এইটুকু আবার x এর মান, আর এটা হচ্ছে প্লাস। ছোট থেকে বড়। স্যার মাঝে কি n দিব? স্যার n তো কোথাও দেই নাই। ইন্টারসেকশন, এটা ইন্টারসেকশন অবশ্যই দিবেন। থেকে 0 থেকে বড় কমন নেওয়ার বিষয়টা বুঝতে পারিনি, প্লিজ আরেকটু বুঝিয়ে। কমেন্টস বুঝি নাই। 0 থেকে 0 এই কমেন্টসটা বুঝি নাই, কি বুঝাতে চাইছেন আরেকবার লেখেন। আমার অসমতা বোঝানো মোটামুটি শেষ। মডুলাস কিভাবে ভাঙাতে হয় তার কয়েকটা নিয়ম দেখাই দিছি, যেগুলো একটু মানে ব্যতিক্রম ক্যালকুলেশন ছিল সেটা দেখাই দিছি। মডুলাস কিভাবে বানাতে হয় সেটাও শিখাই দিছি। দ্বিঘাত অসমতার 0 থেকে বড় হলে অঙ্কটা কেমন হয়, 0 থেকে ছোট হলে অঙ্কটা কেমন হয়। কালকে তো বিকাল 7টায়, 7:30 একটাই। আপনি যে হ্যাঁ ইন্টারসেকশন সাইন দিতে হবে, আমি যেভাবে করে দিই সেভাবে করতে হবে। বক্স আমি পারি না, যে স্যার বক্স পারে সেই স্যার বক্স পড়াবে, আমি এটা পারি, আমি এটা পড়াবো। দুইজনের সুবিধার্থে দুই রকম নিয়ম লেকচার শিটে দিয়ে রাখা হয়েছে। 12টায় তো আমাদের কোনো শিডিউল নেই, মানে অফলাইনে ক্লাস আছে না, অনলাইন 12টায় তো না, আমি 6 নম্বর লেকচার না থাকেন আমি শেষ করি। ওরা এখন রিল্যাক্সে আছে। প্রবলেম বলেন, আপনারা প্রবলেম বলেন।
12টায় কোনো শিডিউল নাই তো, এই যে 3:30টা 7:30 শেষ অবধি 7:30। আসেন এটা কত করেছে 25 তারিখ, গত 25 তারিখ 7:30। কোথায় স্যার পরে আবার শেষ করছে দেখেন তো একটু তাহলে জানায়। সমস্যা না ইয়া সমস্যা তো কি সাড়ে 12টা 7:30 12টায় ক্লাস আছে? 12টায় আসার হচ্ছে ইয়া রিটেনে 12টায় কি তারিখ? 12টায় রিটার্ন 12টায় যে রিটেনে ক্লাস আমি দুইটা শিডিউল না না 12টা কি ভালো করে দেখেন। 12টা কি আমার কিন্তু প্রি শিডিউল দেন 7:30 সময় আমার ক্লাস, হ্যাঁ আর নাই। এক্সিবিশন 40 ওটা রিটেন আরো আছে 43 আছে 12টায় 43 পিরিয়ডে আমার কোনো ক্লাস নেই। আছে স্যার 12টায় 3:30 টিচারের নাম দেখুন। ভালো করে দেখেন, আমার কিন্তু নাই। আমি কিন্তু আমি প্রথমে শিডিউল পাইছি, আমি কিন্তু পিরিয়ডে আমার নাম কোনো নাম পাইনি। আছে 12টা ক্লাস আছে আচ্ছা ক্লাস মে আছে না টিচার নামটা আছে আচ্ছা ক্লাসের পর কথা বলবো কালকে 12টায় আছে এটা নিয়ে আবার রাত্রে কথা বলবো ক্লাস শেষ তোমাকে মেসেজ দেব না, ফাঁকা সেট উত্তরে আসবে না। এই ফাঁকা সেট আর এটা মিলে অ্যানসার তৈরি হবে। তো উপাদান যদি থাকে তাহলে ফাঁকা সেট তো আর অ্যানসার হিসেবে আসবে না। ছয় নাম্বার সেম এই নিয়মে। 8 নাম্বার কেন বুঝাই দিব? ও 8 এর 6, 8 এর 6 এ দুইটা অঙ্ক একসাথে, দুইটা অঙ্ক 7 লেস দেন ইকুয়াল মডুলাস নিয়ে একবার করবেন, আর মডুলাসের অঙ্কের সাথে 13 নিয়ে একবার সমাধান করবেন। দুইবার সমাধান করবেন, দুইটা অ্যানসার আসবে। অথবা একবার ধনাত্মক ধরবেন, একবার ঋণাত্মক ধরবেন, সেভাবে অ্যানসার আসবে। একটু দাঁড়ান, আস্তে আস্তে কমেন্টস করেন, সিরিয়াল মিস হয়ে যাচ্ছে। দেখতে হবে, অ্যানসার গুলো করবো আমি। শীটের 3 নাম্বার পেজ 13 নাম্বার ম্যাথটা বুঝাই দেন। আচ্ছা, এটা করা যাবে। আস্তে আস্তে কমেন্টস করেন, বেশি কমেন্টস করে কমেন্টস গুলো গায়েব করে দিয়েন না। আমি একটা একটা করে অ্যানসার দেই কমেন্টস গুলো, সময় আছে আজকে হাতে, কমেন্টসে উত্তর দেওয়া যাবে। 13 নাম্বার ম্যাথ না, 13 নাম্বার ম্যাথে বলছে একজন ছাত্র 5 টাকা করে এক্সটি পেন্সিল কিনছে, তার মানে দাম পড়ছে 5x টাকা, আর 8 টাকা করে কিনছে হচ্ছে x প্লাস 40 খাতা। তার মানে 5x টাকা দিয়ে সে কলম কিনছে আর 8 into x plus 4 টাকা দিয়ে সে খাতা কিনছে। এই টোটাল মিলে তার খরচ হয়েছে অনূর্ধ্ব, অনূর্ধ্ব মানে বেশি নয় অথবা সমান, অনূর্ধ্ব 97 টাকা। তার মানে হচ্ছে এটা হবে 97 এর সমান অথবা ছোট। এই টাকা আর এই টাকা মিলে যে খরচটা হয়েছে সেটা 97 এর সমান অথবা ছোট। অনূর্ধ্ব মানে হচ্ছে এর থেকে বড় নয়, এর থেকে ছোট হতে পারে। তাহলে 97 এর সমান হতে পারে অথবা 97 থেকে ছোট হতে পারে। এই যে ইকুয়াল চিহ্নটা দিতে হবে, নাহলে অঙ্ক ভুল আসবে। তাহলে 5x plus 8x plus 32 এটা হচ্ছে 97। এখান থেকে 32 বিয়োগ করব, এখান থেকে 32 বিয়োগ করব, তাহলে 13x less than equal এটা হবে হচ্ছে 65। তাহলে x less than equal 5। এই যে less than equal 5, এবার আমাদেরকে প্রশ্নটা বলছে সর্বাধিক কয়টি পেন্সিল পাওয়া যাবে। পেন্সিল তো x, পেন্সিলের সংখ্যা কত? x না, তাহলে x পাওয়া যাবে 5 এর থেকে কম সংখ্যক অথবা 5 এর সমান। এই যে সমান চিহ্নটা যদি না দিতাম তাহলে অ্যানসার আসতো x less than 5।
তার মানে তখন সর্বোচ্চ কলম কেনা যেত 4টি, যেহেতু 5 এর থেকে ছোট। আর এই সমান হওয়ার কারণে অ্যান্সারটা হবে 5টি, মানে সব থেকে বেশি যদি আমি কিনতে চাই তাহলে 5টি কেনা যাবে। ঠিক আছে, সর্বোচ্চ কেনা যাবে 5টি। এইটা হচ্ছে 13 নম্বরের সমাধান। গেছে, সব চলে গেছে। শুনেন, একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে অযৌক্তিক প্রশ্ন করতে যায় না। কেন বলতেছি, দুইটাই কেন ফাঁকা সেট আসবে? দুইটা ফাঁকা সেট আসবে কখনো? অঙ্কের সেটআপ এরকম হয় না যেরকম আপনি চিন্তা করেন। অঙ্কের যেটা নিয়ম শিখাচ্ছি সেই নিয়ম অনুসারে অঙ্ক আসে, সেই নিয়ম আপনাকে শিখাইছি, আপনি সেভাবেই অঙ্ক পাবেন। যদি দুইটাই ফাঁকা সেট আসতো, যদি দুইটা অ্যান্সার আসতো, যদি অ্যান্সারের ব্যতিক্রম হতো, তাহলে আমি বেসিক শেখানোর সময় সেই অ্যান্সার প্যাটার্নটা আপনাদেরকে শিখাই দিতাম। যেহেতু সেরকম কোনো অ্যান্সার শিখাইনি, সেরকম কোনো অঙ্ক শিখাইনি, তার মানে সেটা আসবে। থ্যাংক ইউ। আমি বলছি অ্যান্সার নেবেন না, আপনারা নেবেন না, বাস শেষ। 6 নম্বর অঙ্ক নিয়ে পাগল হয়েছেন কেন? 6 নম্বর অঙ্ক হচ্ছে x প্লাস 2, এটা হচ্ছে 2x প্লাস 3 গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 থাকলে দুটাকেই ধনাত্মক ধরতে হয়। x প্লাস 2 গ্রেটার দেন 0, x প্লাস 3 গ্রেটার দেন 0। তাহলে এখানে আসবে x is greater than -2, এখানে আসবে x is greater than -3/2। হ্যাঁ, তাহলে -3/2 এর থেকে বড় আর হচ্ছে -2 এর থেকে বড়, তাহলে কোনটা কমন আসবে? তাহলে এইটা যেহেতু বড়, তার মানে এখানে আসবে কমন সংখ্যাটা আসবে হচ্ছে x is greater than -3/2, এইটা আসবে কমন। আর যদি আমরা দুটাকে ঋণাত্মক ধরি, x - 2 লেস x + 2 লেস দেন 0 আর হচ্ছে x + 3 লেস দেন 0, দুইটাকেই যদি আমরা ঋণাত্মক ধরি, এখানে আসবে x is greater than -2, এখানে আসবে x is less than -2, এখানে আসবে x is less than -3/2। তার মানে 2 এর থেকে ছোট, -3/2 এর থেকে ছোট। এখানে এই মানটা বড়, এই মানটা ছোট। তো যখন বড় খুঁজবেন তখন বড়টার থেকে বড়টা হবে কমন, আর যখন ছোট খুঁজবেন তখন ছোটটার থেকে ছোটটা হবে কমন। তাহলে এখানে কমন হবে x - 2। ঠিক আছে, এবার এটা আর এটা মিলে অ্যানসার বানাবেন। এই অ্যানসার বানাতে গিয়ে আবার বলছে স্যার সব তো মাইনাস, একটা অ্যানসার কেমনে বানাবো, আপনি একটু বানান। তো এখানে সংখ্যা বসাবেন এরকম 0। এই যে 3/2 মানে কি? মানে 1.5, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে -3। আচ্ছা, লাগবে হচ্ছে -2, এটা -2, আর 3/2 মানে হচ্ছে 1.5, এই যে এই মাঝামাঝি হবে -3/2। এখন -3/2 এর থেকে বড়, মানে এখান থেকে বড় আর -2 এর থেকে ছোট, এটা পাইছি আমরা অ্যানসার। তাহলে আমরা মাঝখানে ফাঁকা পাচ্ছি, এজন্য অথবা লিখব। তাহলে x greater than -3/2 অথবা x less than -2। ঠিক আছে, যেহেতু এটা ছোট তাহলে আমরা এভাবেও লিখতে পারি, অ্যানসারটা এভাবেও লিখতে পারি, -∞, -2 ইউনিয়ন, এটা হচ্ছে -3/2, প্লাস। এভাবেও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন। দেব দেব দেব। 6 এর 4 নাম্বার তো নাই ভাইয়া, 6 এর কোনো 6 নাম্বার নাই, আপনি ভুল অধ্যায় দেখতেছেন। পেন্সিল কিউয়ে থাকলে কি
হ্যাঁ হ্যাঁ, পেন্সিল কোশ্চেনে থাকলে সর্বোচ্চ 9টা পাওয়া যেত, রাইট। আচ্ছা, 7 নাম্বার প্রশ্নটা বলছে x মাইনাস 1 মডুলাস, এটা হচ্ছে লেস দেন 1/10। হ্যাঁ, এবার আমি এটা থেকে প্রমাণ করতে হবে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তাহলে x মাইনাস 1 আছে, আমি যদি x প্লাস 1 বের করতে পারি তাহলে তো x মাইনাস 1 আর x প্লাস 1 গুণ করে x স্কয়ার মাইনাস 1 হবে, হবে না? তাহলে এটাকে x প্লাস 1 কিভাবে বানাবো? তখন আমি এর সাথে 2 যোগ করব। এই যে এর সাথে যখন আমি 2 যোগ করব তখন এর সাথে আমার 2 যোগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে মডুলাস অফ x প্লাস 1 আর এটা হয়ে যাবে হচ্ছে 21/10। এটাই হয়েছে, আর কিছু হয়নি। ঠিক আছে, এবার এটা গুণ করে দিছি, এই যে তখন হবে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এই যে এই দুইটা গুণ করে দিছি, তাহলে এটা গুণ করলে হবে 21/100। এমন কিছুই ছিল না অঙ্কটা, আহামরি কিছু না। আচ্ছা, 8 এর 6 নাম্বারটা করে দিব। হ্যাঁ, 8 এর 6 নাম্বারটা করে দিব। খাতা বললে উত্তর 5 যোগ 4 9 হতো, রাইট। প্র্যাকটিস প্রবলেম 8 এর 6। ওখানে 2 যোগ করার কারণ হচ্ছে x 1 কে x 1 নয়। 8 এর 6 আগল হয়ে গেছে। 8 এর 6 7 less than equal twice x minus 1 less than equal 30। হ্যাঁ, তো পাগল হওয়ার বিশেষ কারণ আছে। হ্যাঁ, পাগল হওয়ার কিছু নাই, এটা তো মডুলাস আছে, এটাকে একবার ধনাত্মক ধরেন, তাহলে 7 twice x minus 1 30, আর এটাকে একবার ঋণাত্মক ধরেন, তাহলে 7 less than equal minus into twice x minus 1 30। অঙ্কের নিয়ম শেখেন, অঙ্ক দেখে ভয় পেলে অঙ্কতে সমাধান করতে পারবেন না, অঙ্ক শিখতেও পারবেন না। নিয়ম কি শিখাইছি? মডুলাস দেখলে একবার ধনাত্মক একবার ঋণাত্মক, তো এটা সমাধান করেন, দুইটা অ্যানসার তো চলেই আসে, বোঝাই যাচ্ছে। তাহলে এটা 7, এটা মাইনাস 1 আছে, তাহলে প্লাস 1 হবে, প্লাস 1 twice x minus 1 plus 1 13 plus 1। তাহলে এখানে থাকবে 8, এখানে twice x, এখানে 14। তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 less than equal x less than equal 7। এই যে এটা একটা অ্যানসার, এটা একটা অ্যানসার। হ্যাঁ, আবার এখান থেকে একটা অ্যানসার আসবে 7 less than equal। আচ্ছা, এখানে যেটা হবে মাইনাস দ্বারা সবগুলো পক্ষকে গুণ করব, এটা মাইনাস হবে, গ্রেটার দেন ইকুয়াল হবে, এটা হবে twice x minus 1 greater than equal minus 13। অর্থাৎ আমরা সবগুলো পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব। এবার প্লাস 1, এখানে প্লাস 1 করলে হবে 6, এটা হবে twice x, এটা হবে 12 minus 1, এক করে যোগ করলাম সবগুলো। এবার 2 দিয়ে ভাগ করলে -3, এটা হবে x, এটা হবে 6, তার মানে -6 তার থেকে x বড়, তার থেকে -3 বড়। এইটা একটা অ্যানসার, এইটা একটা অ্যানসার, মাঝে লিখে দিবেন অথবা, যেহেতু দুইটা অ্যানসার, এটা অ্যানসার অথবা এটা অ্যানসার, দুইটা অ্যানসার আসবে। 8 এর 6। যাবে যাবে। স্যার আশা করি কারো কোনো প্রবলেম নাই, আর কোনো অঙ্ক করে দিব না। মোটামুটি আমাদের অসমতার ক্লাস শেষ। এখন আমি একটু সিলেবাস নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসে, প্রথম ক্লাসে নতুনদের জন্য সিলেবাস আলোচনার একটা বিষয় আছে। আমি আমার যে প্যাটার্নটা পছন্দ, মানে আমার যেটা ভালো মনে হয়, আমি সেই মতামতটা এখন প্রকাশ করব সিলেবাসের ক্ষেত্রে। সেটা আপনারা ইচ্ছা হলে নিতে পারেন, ইচ্ছা হলে নাও নিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাদের শুধু ক্লাস লাগবে তারা এখন যেতে পারেন, আমরা আর ক্লাস করব না, আমরা কোনো অঙ্ক শিখব।
ঠিক আছে? এখন আমরা আর কোনো অঙ্ক শিখবো না, যাদের শুধু ক্লাস দরকার ছিল তারা চলে যাবে। এখন আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করব। এটা আমাদের সিলেবাস আলোচনার ক্লাস। সিলেবাস আলোচনা আসলে কিছুই না, আপনাদের বীজগণিতের যে পার্টগুলো আছে, বীজগণিত থেকে আসে 30 নাম্বার। আপনারা যারা বীজগণিত মানে আপনারা যারা চান যে আমরা কম নাম্বারের জন্য প্র্যাকটিস করব, বেশি অঙ্ক করব না, 20-30 পাইলেই হবে, তারা শুধু বীজগণিত করবেন। বীজগণিতে যা আছে সবকিছু করবেন, সূচক, লগারিদম, ধারা, মান নির্ণয়, সব ধরনের সমীকরণ, সব ধরনের উৎপাদক, অসমতা, সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সব অধ্যায় করবেন। এগুলো সব করলে আপনি 30 মার্ক পাবেন। বীজগণিত পার্টটা করবেন, তাতে আপনার প্র্যাকটিস অনেক কমে যাবে, আপনার 30 মার্ক আসে, প্রতি বছর 30 মার্ক এখান থেকে আসে। এর থেকে যদি একটু বেশি নাম্বারের জন্য প্র্যাকটিস করতে চান, তাহলে আপনি ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি শিখবেন। ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি শিখবেন, এখান থেকে আসে 10 নম্বর। মানে আপনি যদি মনে করেন আমি 40 মার্কের প্রিপারেশন নিব, তাহলে আমার কি পড়তে হবে? তাহলে আপনি বীজগণিতের সাথে ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি পড়বেন, প্রতি বছর 40 মার্ক কমন পাবেন। স্থানাঙ্ক জ্যামিতি প্রতি বছর হচ্ছে আপনার একটা অঙ্ক আসে, ত্রিকোণমিতি প্রতি বছর একটা, কখনো কখনো দুইটা অঙ্ক আসারও রেকর্ড আছে। জ্যামিতি বীজগণিত প্রতি বছর 30, কোনো বছর 35 আসারও রেকর্ড আছে। তার মানে 40 মার্কের প্রিপারেশন নিলে এইটুক পড়ায়, বাইরে কিছু করতে যাবেন না। এবার যদি আপনি মনে করেন আরো 10 মার্ক অর্থাৎ শুধু 50 মার্কের প্রিপারেশন নিব, তাহলে আপনি পাটিগণিত পড়বেন। পাটিগণিতের মধ্যে শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, তারপরে হচ্ছে ঐকিক, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, ঐকিক, এই 4টা অধ্যায় আগে ভালো করে পড়বেন। ঠিক আছে? এই 4টা অধ্যায় ভালো করে পড়লে আপনি এখান থেকে মিনিমাম 5 মার্ক পাবেন, 100% শিওর 5 মার্ক পাবেন। কপাল ভালো হলে 10 মার্কের অঙ্ক এই 4টা অধ্যায় থেকেই হয়ে যাবে। ঠিক আছে? আর যদি রিস্ক নিতে না চান, তাহলে পাটিগণিতের বাকি অধ্যায়গুলো করবেন। বাকি কি কি অধ্যায় আছে? অনুপাত আছে, লসাগু গসাগু আছে, সরল আছে। এই 3টা অধ্যায় যদি পড়েন তাহলে 10 মার্ক কোনোভাবে মিস হবে না। আপনি যদি 50 মার্কের প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি এইটুকু পড়বেন। আর আপনি যদি বলেন না না সব আমি তো হেভি এক্সপার্ট স্যার, সব করব, তাহলে এর সাথে যোগ হবে হচ্ছে উপপাদ্য। এরকম উপপাদ্য করতে হবে 40 থেকে 50টা, মুখস্থ রাখতে হবে, তাও কমন পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই, পরীক্ষায় আসবে কিনা তারও নিশ্চয়তা নেই। আবার পরিমিতি পড়তে হবে। পরিমিতি মানে হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আর ঘনবস্তু, এই 4টার অঙ্ককে বলা হয় পরিমিতি। তাহলে এই পরিমিতির এতগুলো অধ্যায় করতে হবে। এখন এখান থেকে 5 অথবা 10 মার্কের প্রশ্ন আসে, কখনো 2টা উপপাদ্য আসে, কখনো 2টা পরিমিতি আসে, কখনো একটা উপপাদ্য একটা পরিমিতি আসে। সো এটা ইরেগুলার একটা ব্যাপার, আপনার যে কোনোটা আসতে পারে। এটার জন্য যদি আপনি এইটুকু পড়া বাদ দিয়ে দেন, তাও আপনি 50 মার্কের সিলেবাস কভার করতে পারবেন। ওই প্র্যাকটিসটা যদি এদিকে করেন, আপনার উপকার হবে, এটা আমার পরামর্শ। আমি সবসময় বলি উপপাদ্য করার দরকার নেই, কারণ কেউ যদি উপপাদ্য ভালো পারেন, উপপাদ্য আপনার মুখস্থ, আপনি স্টুডেন্ট উপপাদ্য পড়াইছেন, আপনি পড়ান, তাহলে আপনি উপপাদ্য পড়েন, কোনো অসুবিধা নেই। আপনি যদি কনফিডেন্স থাকেন যে আমি উপপাদ্য লিখতে পারবো পরীক্ষায়, তাহলে তো আর ভেরি গুড, তখন তো আপনার ভালো। আপনি তখন স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতির বড় অঙ্ক করবেন না, আপনি তখন উপপাদ্য করবেন, এটা সহজ হয়। কিন্তু সহজ হলেও সমস্যাটা হচ্ছে কমন না পেলে, বা অনেক পড়েও কমন পাওয়া যায় না, পরিশ্রম বেশি হয়, লাভের লাভ কম। সেই জায়গায় আপনি স্থানাঙ্ক জ্যামিতির 4টা অধ্যায় পড়লে 5 মার্ক নিশ্চিত। ত্রিকোণমিতির 3টা অধ্যায় মানে 9, 10 এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ বইয়ের অধ্যায়গুলো পড়লে আপনি অঙ্ক কমন পেয়ে যাবেন, হুবহু সংখ্যা সহ কমন পাবেন। এইভাবে আপনারা মার্কস যেভাবে নিতে চান ঠিক সেইভাবে পড়বেন। 60 পড়তে চাইলে সব, 50 পড়তে চাইলে এটুকু বাদ দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে এটুকু নিয়ে পাটিগণিত বাদ দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন 40 এর প্রিপারেশন, তাহলে এই 30 আর এই 10 পড়বেন। ইচ্ছা করলে এই 30 এই 10 পড়তে পারেন, মিস হতে পারে। ইচ্ছা করলে এই 30 এই 10 পড়তে পারেন, এগুলো বাদ দিতে পারেন, যে কোনো ভাবে পড়তে পারেন।
আমার পরামর্শ হচ্ছে এখানে 30 পড়েন, তারপরে হলে এই 10 পড়েন, তারপরে এটা পড়েন, তারপরে এটা পড়েন, কারণ এগুলো নিশ্চিত নাম্বার। ঠিক আছে? বই হচ্ছে রেফারেন্স বুক হচ্ছে 9-10 এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। কনফিডেন্সের লিখিত বইটা পড়তে পারেন, এটা হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের উপর বেস করে একটা বই, রিটেনের জন্য কনফিডেন্সের। আর আপনারা যদি মনে করেন না আমরা কোনো বাজারের বই পড়বো না, তাহলে শুধু বোর্ড বই পড়েন হয়ে যাবে। এর সাথে পড়বেন আমাদের লেকচার শিট। আমাদের লেকচার শিট থেকে গত বছর অর্থাৎ 40-এর 42.5 নাম্বারের নিয়ম কমন আসছে, 2টা অঙ্ক কমন আসছে, আর মোট 42.5-এর নিয়ম কমন আসছে আমাদের শিট থেকে। সো শিট একটা ছোট জায়গা, এটা প্র্যাকটিস করলে আপনি 40, 42, 45 পাবেন ইনশাআল্লাহ। সংখ্যা তো পরিবর্তন হবেই, শুধু নিয়মে কমন পাবেন। লেকচার শিটের কত নাম্বার করবেন, লেকচার শিটের সব অঙ্ক করবেন, এই যে এইভাবে ধরে ধরে করবেন। আর এই দুইটার সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা একটু দেখে নিন, অর্থাৎ যত রিটেনের কোশ্চেন আছে সেগুলো একটু দেখে নেবেন। এই 3টা জিনিস কমপ্লিট করলে আপনি যত মার্কের প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। একটা সমস্যা আছে, ছোট্ট একটা সমস্যা, সেটা হচ্ছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা। বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এই 3টে অধ্যায় 9-10 এর বই ভালো নাই। এই জন্য বইটার জন্য আবার আপনাকে ইন্টারমিডিয়েটের বই মানে ইন্টারের বই পড়তে হবে। কিসের জন্য? বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতার জন্য। ওই 3টা অধ্যায় শুধু ইন্টারের বই পড়বেন, বাকি সব এইটুকু পড়বেন, ইনশাআল্লাহ কমন পাবেন। হ্যাঁ, সানোয়ার স্যার কনফিডেন্সের বই যেটা। স্থানাঙ্ক জ্যামিতি হায়ার ম্যাথে 4টা অধ্যায় আছে, 11.1, 11.2, 11.3, 11.4। নিয়ম এবং বেসিক আমাদের লেকচার শিটে ভালো করে দেওয়া আছে, এখান থেকে পড়ে ওই 4টা অধ্যায় প্র্যাকটিস করবেন, হয়ে যাবে স্থানাঙ্ক জ্যামিতি। লেকচার শিট করলে মানে নিয়ম কমন পাবেন। এখন ব্যাপারটা কি, বইটা 9-10 এর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ বইটা পড়তে বলার কারণ হচ্ছে ম্যাক্সিমাম নিয়ম ওখান থেকে তুলে আমরা লেকচার শিটে দিছি। এখন ওই যে আরো 2-একটা কথার প্যাচ যদি এখন আপনি না বুঝেন, এই জন্য বেশি প্র্যাকটিস করার জন্য 9-10 এর বই দেখতে বলছি। যত বেশি প্র্যাকটিস করবেন, ধরেন আপনাকে বলছি স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি করবেন, এখন এখান থেকে যত বেশি প্র্যাকটিস করবেন তত কমন পাওয়ার সময় দেখবেন যে হুবহু গত বছর আমাদের লেকচার শিট থেকে স্থানাঙ্ক জ্যামিতির, আমাদের লেকচার শিট থেকে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক হুবহু কমন পড়ে গেছে। তাহলে কত সুবিধা না, আপনি স্থানাঙ্ক, আমাদের অঙ্ক দেওয়া আছে হয়তো 40টার মধ্যে আপনি 5 মার্কের একটা অঙ্ক কমন পেয়ে গেছেন, আপনার বই টই না পড়ে। সে আমি যদি এভাবে বলি, তার মানে আপনি এই কয়েকটা জিনিস যদি কম্বাইন্ড করে পড়েন, তাহলে কোথাও না কোথাও থেকে আপনি কমন পেয়ে যাবেন 40-45 নাম্বার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে সিলেবাস সম্পর্কিত? আপনাদের তো যেহেতু নভেম্বরে পরীক্ষা হওয়ার একটা ডেট হচ্ছে, এখন তো সারাদিনের 2-3টা করে ক্লাস থাকে, ক্লাসগুলো আপনাদের করতে হয়, করবেন, প্রেশার নেবেন, পড়াশোনা করবেন। রিটেনের স্টুডেন্টরা কখনোই মুখ দিয়ে বের করবে না প্রেশার হয়ে যাচ্ছে, তারা প্রেশার নিবে, যত প্রেশার পাবে তারা নিতে থাকবে এবং সেটা তারা ওভারকাম করতে হবে, এটাই নিয়ম। কারো কোনো প্রশ্ন আছে? মাঝখান থেকে খালি একটা টাকার গরম দেখায়, একটু ঝাড়ি খাইলো না, এগুলোর জন্যই অনলাইনে ক্লাস নিতে ইচ্ছা করে না, বেয়াদব। অনলাইনে ক্লাস নিতে চাই না, আমি বারবার বলি অনলাইনে ক্লাস নিব। এই যে এখন আপনাদের 39-এ মানে 43-এর পরীক্ষা, আর আপনাদের পরীক্ষাটা খুব মানে কনজেস্টেড টাইমে হয়ে গেছে, সিলেবাস শেষ করতে হবে। তাই বললাম ঠিক আছে, তাহলে আবার ক্লাস নিই, শেষ করি, তাছাড়া জীবনেও ক্লাস নিতে। হ্যাঁ, আজকে রাতে কয় নাম্বার লেকচার? 20 নাম্বার লেকচার না? আগামী কালকে আছে আবার হচ্ছে 2 নাম্বার লেকচার।
পাবেন। আমার সাথে অনেক ক্লাস আছে, আপনাদের সামনের মাসে আমার সাথে অনেক ক্লাস, অফলাইন অনলাইন মিলে বিভিন্ন জায়গায় ক্লাস হবে ইনশাআল্লাহ, সবার সাথে দেখা হবে। তাহলে আমি কি বিদায় নিব নাকি আরো কিছু বলবেন? ম্যাথে হাইস্ট 50-এ 85 উঠানো যায়। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেখানে মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথ মিলে 100-এর মধ্যে 98 পর্যন্ত পাওয়ার রেকর্ড আছে। সুশান্ত পাল। আমার নাম হচ্ছে কনফিডেন্স ম্যাথ। না, মোটিভেশন স্পিচ দিতাম, কিন্তু একজন টাকার গরম দেখায় আমারই মোটিভেশন ডাউন করাই দিছে। এই জন্য আজকে কোনো মোটিভেশন স্পিচ দিব না। আমার নাম হচ্ছে কনফিডেন্স ম্যাথ। কনফিডেন্স ম্যাথ বললে জীবন স্যারকে বোঝা যাবে। নিকনেম হচ্ছে ম্যাথ, আর ডিটেলস নাম হচ্ছে কনফিডেন্স ম্যাথ। লেকচার শিট করবেন, পাটিগণিত লেকচার শিট করবেন। ওই ধরনের অঙ্ক যদি ব্যাংকে ট্যাঙ্কে কোথাও কোনো বইয়ে পান, সেখান থেকে একটু প্র্যাকটিস করে নিতে পারেন। শোনেন, আপনারা মানে টিচারদের কাছে প্রাইভেট পড়ে টিচারদের নামে ম্যানেজমেন্টকে লাগায় এই এদিকের পানি ওদিকে ঘোলা করে, ওদিকের পানি এদিকে ঘোলা করে এমন একটা পরিবেশ ক্রিয়েট করছেন, এর শাস্তি তো আপনারাই পাবেন, কারণ পরিবেশ তো আপনারাই ঘোলা করছেন। এই জন্য নাম আর জীবনে কোনোদিন ক্লাসে উচ্চারণ করেন। আমার নাম কি? কনফিডেন্স ম্যাথ। বলছি না, আপনারা যত বেশি ফরফর ফরফর করবেন, লস তত আপনাদের। বিসিএস দিতে আসছেন, ঠান্ডা মাথায় পড়াশোনা করেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দেন। এই যে মাথায় যে আচিন্তা কুচিন্তা গুলো ঢোকে, এগুলো বাদ দেন, দ্রুত বাদ দেন। এই যত আপনারা, এগুলো হচ্ছে কি জানেন, দীর্ঘমেয়াদী পাপ। এই যে আপনারা কথা লাগায় 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 আমাদের সাথে ম্যানেজমেন্টের যে একটা সম্পর্ক মানে ঘটায় ফেলছেন, প্যাঁচ লাগায় ফেলছেন। এই প্যাঁচের জন্য আপনাদের পরবর্তী যত প্রজন্মকে আমি মানে সার্ভিস দিতে পারবো না, প্রয়োজনের থেকে কম সার্ভিস দিব, এই বদদুয়াগুলা সব ওদের গায়ে লাগবে যারা এই সম্পর্কটা আমাদের খারাপ করছে। কথা বোঝেন নাই? তো কিছু পাপ সারা জীবন থাকে, এই যে এই পাপগুলো সারা জীবন থাকে, এবং এগুলো করার দায়িত্ব আপনাদের। আপনারা করছেন এই কাজগুলো, জল ঘোলা করছেন আপনারা। হ্যাঁ, আপনারা মানে জি স্যার জি স্যার জি স্যার করতে করতে মানে মানুষের মন জয় করার পরে সেই মনটা ভেঙে চুরমুর করে দিচ্ছেন। এই যে মন ভাঙার শাস্তি, এগুলো তো পাবেন আপনারা ব্যাপক হারে। কনফিডেন্স ক্লাস না, কনফিডেন্স ম্যাথ। আমার স্পিকার খুলে বলছেন। এই জন্যই বললাম যে আপনারা যত বেশি তেনা পেঁচাবেন, তত তেনা পেঁচবে, ক্ষতি আপনাদের হবে, আমার তো কিছু না। আমি আসবো, ক্লাস নিব, চলে যাবো, এটা তো আমার ভালো। নাম বলার দরকার কি? আমার নাম জেনে কি করবেন? ক্লাস ভালো নিলে অটো খুঁজে নিবেন, ক্লাস খারাপ হলে জীবনেও খুঁজবেন। সো ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে ক্লাস। আমি ক্লাস ভালো নিলে, কে ক্লাস ভালো নিছে? কনফিডেন্সের ম্যাথ স্যার। তাহলে আমার নাম কি? কনফিডেন্স ম্যাথ। ঠিক আছে, আপনারা সবাই হচ্ছে সেম। এই যে ধরেন আজকে একজন টাকার গরম দেখাইছে, কেউ কি তার এগেইনস্টে কোনো কথা বলছেন? তার মানে আপনাদের জায়গায় আপনারা ঠিক, কথা কিন্তু আমাকে প্রতিবাদ করতে হয়েছে, তার মানে আমি আলাদা। এই জন্য আপনারা আলাদা, আমি আলাদা। আপনাদের মধ্যে একজন দোষ করলে সবাই দোষী। আপনারা তো প্রতিবাদ করেন, আমি তো দেখছি কমেন্টস অনেকক্ষণ থেকে দেখে অপেক্ষা করে তারপরে প্রতিবাদ করছি। এটাই হবে। আপনারা যেমন একজোট, আমি একাই তেমন একজোট।
আমি কুল হব না হট হব সেটা তো সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। এই যে এখন এখন হচ্ছে এসির মধ্যে কুল হয়ে আছি, বাইরে যাবো চা খাবো কফি খাবো ও হট হয়ে যাব। বুঝছে স্যার? আমার কমেন্টটা একটু দেখেন প্লিজ। শোনেন, আপনারা যে কমেন্টস করেন, আপনাদের উপর কেন রাগ করি জানেন? আপনারা তো আপনাদের কমেন্টসটা নাম অনুসারে করেন, কিন্তু আমি কি দেখি দেখেন, এই কমেন্টসটা করছে ফেসবুক ইউজার, এই কমেন্টসটা করছে ফেসবুক ইউজার, এই কমেন্টসটা করছে ফেসবুক ইউজার, এই কমেন্টসটা করছে ফেসবুক ইউজার। সো আপনি যে একই কমেন্টস বারবার করছেন এটা আমি বুঝবো কেমন? হ্যাঁ, ওরা করবে না তো, ওরা এই পরিশ্রম করবে না, ওরা ওদের কথা হচ্ছে আমরা যেমন। তো আপনারা সবাই ফেসবুক ইউজার আমার কাছে, আমি কিভাবে বুঝবো যে আপনি প্রশ্ন করে আবার আপনি প্রশ্ন করে আবার আপনিই প্রশ্ন করছেন? আপনি যে 3টা প্রশ্ন করছেন, একই প্রশ্ন যে আপনি বারবার করতেছেন, আমি কেমন করে বুঝবো? আমি তো আপনার নাম দেখতেছি ফেসবুক ইউজার। তো আমি যে বারবার করে ক্লাসগুলোতে বলি যে কমেন্টস করিয়েন না, এটা পরিবেশ নষ্ট করে, এটাতে কোনো উপকারী হয় না। আমি যা বলবো, আমি যদি প্রশ্নের উত্তর না দেই, আপনি সারাদিন চিল্লাও কি আমার কাছে প্রশ্নের উত্তর নিতে পারবেন? যাই বলেন না কেন, টাকার কথা বলেন, মারামারি করেন, গুতাগুতি করেন, আমার নামে উল্টাপাল্টা কথা ম্যানেজমেন্টকে লাগান, কোনো লাভ নেই, কোনোই লাভ নেই। আপনাদের লস। আমি বলছি না যা আপনারা করবেন সব পাপ আপনাদের উপর যাবে, আপনাদের লস। এই যে আমার মন খারাপ করে দিচ্ছেন, আমি কিন্তু অঙ্ক ঠান্ডা মাথায় কম করাইছি, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমার করতে ভালো লাগে। আমি প্রত্যেকটা নিয়ম শিখাই দিয়ে আমার কাজ শেষ করে দিচ্ছি, আপনাদের প্রশ্নের উত্তরও দিচ্ছি যা যা জিজ্ঞেস করছি, কিন্তু আমি অনেক কিছু শিখাতে পারি নাই, মনের মধ্যে থেকে বের হয়ে গেছে। আপনারা লসে করছেন, আমার কি? আমি বারবার বলছি আমি ক্লাসে আসবো, কোনো কমেন্টস হবে না, দেখবেন শিখবেন ভালো, আমি যা শিখাবো তাতে আপনাদের লাভ হবে। আমার কাছ থেকে প্রেশার দিয়ে শিখতে যাবেন, কিছু শিখতে পারবেন না, কারণ প্রেশার দিলে আমার ভিতর থেকে পড়াশোনা বের হয়ে যায়, আসে না। তো এই যে অনলাইনের এমন কোনো ক্লাস নেই যে ক্লাসে আপনাদের সাথে গন্ডগোল লাগে না। আমি আসলে এই জন্য অনলাইনে ক্লাসের পক্ষপাতী না। আমার অফলাইন ক্লাসে যান, এই যে আমি গত 3 দিন কুমিল্লায় ক্লাস নিয়ে এসেছি, একটা ছেলেকে বলেন যে তাকে আমি একবার বকা দিছি, রাগ দিছি, প্রশ্নের উত্তর পাইনি। ওদের প্রিলির ক্লাস নিছি, প্রিলির শিটে 5টা অধ্যায়ের যত অঙ্ক আছে সব অঙ্ক করে করে দিয়ে আসছে, সময় নিয়ে, আরো সময় বাড়ছে, গল্প করে আসছে। রিটেনের 3 দিনে 4টা অধ্যায় শেষ করে দিয়ে আসছি কুমিল্লাতে, করে আসছি, ভালো লাগছে, বসে থেকে গল্প করছি, অঙ্ক করতে থাকছি, কত সুন্দর সুন্দর ব্যবহার তাদের। আর আপনাদের কমেন্টস করলে মনে হয় বাপ রে বাপ কি এসে গেছে, এই জন্য ভালো লাগে না। আমি সত্যি বলতেছি, অনলাইনে আমি কখনোই মন থেকে ক্লাস নিতে পারি না। আমি না বুঝতেছি না, আমি তো ক্লাস শেষ করে ফেলছি, আপনারা ক্লাসে কি করতেছেন? যান বাড়ি যান, আল্লাহ হাফেজ। আচ্ছা, আবার ক্লাস মনে হয় 7টায়, 7:30টায় দেখা হবে। আল্লাহ হাফেজ। কোনো কিছু ভুলে যাওয়া যাবে না, ভুলে গেলেই আপনারা নতুন করে শুরু করেন, সবকিছু মনে রাখবেন। আল্লাহ হাফেজ।